গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস সেশন। আজ আমরা জয়েন করেছি আমাদের শুক্রবারের রেগুলার যে এক্সামিনি সেশনটা হয় সেটাতে। ফ্রাইডে এক্সামিনি সেশনে সবাইকে স্বাগতম। ফ্রাইডেতে আমরা সকালবেলা 10টা থেকে কিছু সেশন নেই। আজকে প্রথম সেশন আমরা রিডিং করব। রিডিংটা করার জন্য আজ আমরা যেই কোশ্চেন টাইপটাকে বা বইটাকে চুজ করেছি সেটা হচ্ছে দিস ওয়ান, কেমব্রিজ 18 টেস্ট 3 প্যাসেজ 3। এটার হেডলাইনটা হচ্ছে দ্য কেস ফর মিক্সড এবিলিটি স্টুডেন্টস, মিক্সড এবিলিটি ক্লাসেস। হিয়ার ইট ইজ। এটা রিডিং প্যাসেজ 3। রিডিং প্যাসেজ 3 সাধারণত একটু কমপ্লিকেটেড হয়, এজন্য আমরা এটাকে এত পছন্দ করি। আমরা ক্লাসে এগুলোকে আসলে সলভ করি যেন আমরা কঠিনটা সলভে অভ্যস্ত হয়ে যাই, তাহলে সহজগুলো আসলে মানে এর তুলনায় সহজগুলো আমাদের আর অত ঝামেলা করবে না। যে কোনো রিডিং প্যাসেজ সলভের সময় প্রথমেই খেয়াল করবেন যেখানে কি কি টাইপের প্রশ্ন আছে। আম, 27 থেকে 30 পর্যন্ত আমাদের যে কোশ্চেন টাইপটা আছে সেটা হচ্ছে মাল্টিপল চয়েস ওয়ান অ্যান্সার কোশ্চেন টাইপস। এটা 27 থেকে 30 খেয়াল করবেন। এরপরে কি টাইপের প্রশ্ন আছে? 31 থেকে 35 পর্যন্ত সামারি কমপ্লিশন উইথ ক্লুজ। এবং 36 to 40 ইয়েস নো নট গিভেন। এই টাইপের প্রশ্নগুলোকে এখন আমরা সলভ করতে যাচ্ছি। সো লেটস গেট স্টার্টেড। ওকে, এই টাইপের প্যাসেজ যখন আপনারা সলভ করবেন এবং শুরুতে আপনারা দেখে নিলেন যে 3 ধরনের প্রশ্ন আছে। আম, আজকের এই প্রশ্নগুলোর ব্যাপারে একটা বৈশিষ্ট্য আমরা যদি চিন্তা করি যে এগুলো অ্যান্সার লোকেশন সিরিয়াল মেনটেন করে কিনা, কিছু ফ্যাক্টর, কি কি ফ্যাক্টরস আপনাদের আসলে চুজ করতে হবে যখন আপনারা এই কোশ্চেনগুলোর ভিতরে সিরিয়াল করতে যাচ্ছেন, যে কোন কোশ্চেনটা আগে করবেন এবং কোন কোশ্চেনটা পরে। সো কিছু ফ্যাক্টরস টু কনসিডার, সেগুলো হচ্ছে এরকম। ফ্যাক্টরস টু কনসিডার সেটা হচ্ছে যে অ্যান্সার লোকেশন সিকোয়েন্স মেনটেন করে কিনা, সিকোয়েন্স মেইনটেইনিং। তারপরে হচ্ছে ল্যান্ডমার্ক, ল্যান্ডমার্ক আছে কিনা, কন্টেইনিং। লেভেল অফ প্যারাফ্রেজ, প্যারাফ্রেজ কতটুকু করা হয়। হুম। তো দেখা যাচ্ছে যে আজকের এই যে 3টা কোশ্চেন টাইপ আছে, এটাও অ্যান্সার লোকেশন সিরিয়াল মেনটেন করে আসবে। এখানে ল্যান্ডমার্ক থাকবে এবং প্যারাফ্রেজ কম থাকবে আসলে। মাল্টিপল চয়েসে আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে অনেক সময় ডিরেকশন থাকে। আপনাদের কারো কি মনে আছে যে ডিরেকশন জিনিসটা কি? ডিরেকশন, ডিরেকশন মানে হচ্ছে প্রশ্নের ভেতরে স্পেসিফিকলি মেনশন করে দেওয়া যে এটা অ্যান্সারটা কোন প্যারাগ্রাফে আছে। সামারি কমপ্লিশন উইথ ক্লুজ এর ব্যাপারটা হচ্ছে যে যেখানে ক্লু আছে আপনাদের অ্যান্সার গুলোকে ক্লু বের করে এনে আবার ক্লুর সাথে ম্যাচ করতে হয়। এটার আলাদা একটা নিয়ম আছে এবং এটার উপর আপনাদের একটা ক্লাস হয়েছে। ক্লাস নাম্বার সেকেন্ড, সেকেন্ড ক্লাস নাম্বারটা ছিল হচ্ছে সামারি কমপ্লিশন উইথ ক্লু নিয়ে। তো সামারি কমপ্লিশন উইথ ক্লু বা যে কোনো সামারির একটা বৈশিষ্ট্য হচ্ছে যে অ্যান্সার গুলো সিরিয়াল মেনটেন করে, কিন্তু একটা অন্তত কোশ্চেন কি করে, সিরিয়াল ব্রেক করে আসলে। তো এটা আমরা ওই দিক থেকে মাথায় রাখবো যে এটার একটা কোশ্চেন আনসার আবার কি করতে পারে, সিরিয়াল ব্রেক করতে পারে। আর ফাইনালি আমাদের লাস্ট যে কোশ্চেন টাইপটা আছে সেটা হচ্ছে ইয়েস নো নট গিভেন। এটা আপনাদের সবারই পরিচিত একটা কোশ্চেন টাইপ। এটা আমাদের খুবই পরিচিত একটা কোশ্চেন টাইপ।
এই কোশ্চেন টাইপটাতে অ্যান্সার লোকেশন সিরিয়ালি আসে, এই কোশ্চেন টাইপটাতে অ্যান্সার ল্যান্ডমার্ক থাকে। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে প্যারাফ্রেজটা কম থাকে আসলে। কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা ইয়েস নো নট গিভেন হয়তো অত বেশি কমফোর্টেবল ফিল করি না, বাট এটা প্র্যাকটিস করলে খুব দ্রুত আসলে ইমপ্রুভ করা পসিবল। সো যেহেতু তিনটা কোশ্চেন টাইপের সবগুলোই আসলে এই সবগুলো বুকমার্কেই আসলে চেক যাচ্ছে, সো আমরা সিরিয়ালি সলভ করাটা শুরু করতে পারি। আমরা শুরু করতে পারি মাল্টিপল চয়েস উইথ ওয়ান অ্যান্সার দিয়েই, তারপর আমরা সামারি কমপ্লিশনের দিকে দিতে পারি। বাট এটা যখন আমরা সলভ করছি তখনই আমরা খেয়াল রাখবো যে কিছু কিছু এরিয়াতে ওভারল্যাপিং হতে পারে, যে এমসিকিউর লাস্টের দিকে কিছু কোশ্চেন, সেখান থেকে আবার সামারি কমপ্লিশনের অ্যান্সারও চলে এসেছে হয়তো, তো ওটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে এরকম ওভারল্যাপিং করছে কিনা। সো লেটস গেট স্টার্টেড, চলুন আমরা তাহলে এমসিকিউ উইথ ওয়ান অ্যান্সার দিয়েই শুরু করে দিই। দেখা যাক আমাদের কি ধরনের প্রশ্ন এখানে বা কি ধরনের অ্যান্সার আসলে আমাদের জন্য ওয়েট করছে। সো আমরা হেডলাইন পড়ার পরে দ্য কেস ফর মিক্সড এবিলিটি ক্লাসেস আমরা চলে যাব হচ্ছে কোশ্চেনের ইনস্ট্রাকশনে। আমরা জানি এখানে ওয়ান অ্যান্সার আমাদের চুজ করতে হবে চারটার মধ্যে থেকে। সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট কোশ্চেন। দ্য রাইটার ডেসক্রাইব, কি লেখা আছে? The writer described the Romeo and Juliet lesson in order to demonstrate what? রাইটার এই রোমিও এবং জুলিয়েটের কথাটা বলেছে লেসনে, বা রোমিও এন্ড জুলিয়েটের লেসনের কথাটা বলেছিল কিছু একটা ডেমনস্ট্রেট বা কিছু একটা বোঝানোর জন্য। নাও এরপরে অপশনস গুলো না পড়ে আপনাদের উচিত হচ্ছে প্যাসেজে চলে যাওয়া এবং খুঁজে বের করা রোমিও এন্ড জুলিয়েটের কথা কোথায় বলেছে। যেহেতু এটা প্রথম প্রশ্ন, এর অ্যান্সার আসলে থাকা উচিত প্যাসেজের শুরুর দিকেই। তো চলুন আমরা দেখি শুরুর দিকে এটার অ্যান্সার আছে কিনা। রোমিও এন্ড জুলিয়েট আপনাদের সবারই চোখে পড়ছে একদম শুরুতেই আছে, তাই না? তো তখন আপনি যে জিনিসটা করবেন যে এই জায়গাটা একটু পড়ে ফেলার চেষ্টা করুন, দেখবেন এখান থেকে অ্যান্সারটা কিভাবে আসছে। আমরা একটু এই জায়গাটা খানিকটা অংশ দেখি কি বলেছে। ওকে, পুরো প্যারাগ্রাফের অংশটুকু আমরা নিলাম। লেটস সি। মইনুলের এক্সাম সামনে। মইনুল, ক্যান ইউ আনমিউট ইয়োরসেলফ? জি ভাইয়া। ওকে মইনুল, একটু সাউন্ড কম শোনাচ্ছে, মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে কথা বলতে পারবেন দেখুন তো। হুম, এখন ঠিক আছে ভাইয়া? এখন ঠিক আছে, হ্যাঁ। সো মনুল, এখান থেকে একটু পড়া শুরু করে আমরা দেখি যে ওরা কি মানে ডেমনস্ট্রেট করার জন্য এই কথাগুলো বলেছিল। পড়া শুরু করুন, কি অলরাইট। পিকচার দিস সিন। Picture this scene. It's an English literature lesson in a UK school, and the teacher has just read an extract from Shakespeare's Romeo and Juliet with a class of 15 years old. হুম, He is given some of the students copied of নো number ফিয়ার। No Fear Shakespeare, হুম, a kid-friendly translation of the original. হ্যাঁ, দ্বিতীয় সেন্টেন্স গেল, এরপর। For three students, even these literary demands are beyond them. Another girl simply can't focus and he gives her pens হুম, and paper to draw with. উইথ, The আচ্ছা। teacher can ask no fear group to identify the key characters and maybe provide a tentative plot প্লট summary. সামারি। এই জায়গায় এসে একটু আমরা থেমে যাই, থেমে আমরা আরেকটা জিনিস চেক করি যে আমাদের পরের প্রশ্নটার অ্যান্সার আবার চলে আসতেছে কিনা। না, থার্ড প্যারাগ্রাফে গিয়ে পরের প্রশ্নটা, তাই না? তো আমরা তাহলে একটু দেখি, আমাদের মনে হয় একটা মেক সেন্স করতেছে। আমরা আরেকটা লাইন একটু পড়ে তারপর আমরা অপশনের সাথে চেক করব। হুম। Okay. হি ক্যান আস্ক। He can ask most of the class about character development, হুম, and five of them might be able to support their statements with textual evidence. এভিডেন্স। আর একটা লাইনই বাকি আছে, পড়ে ফেলুন, এটা পুরোটা একটা মেক সেন্স করতেছে। হ্যাঁ, Now, নাও।
Two curious students are wondering whether Shakespeare advocates living a life of moderation or one of passionate engagement. হুম, ওকে। সো আমার মনে হয় এখানে এই পর্যন্তই আসলে আর একটা মেক সেন্স করছে, এই জায়গা পর্যন্তই। বাট আমরা ওভারঅল দেখি আসলে ব্যাপারটা সে কি বলছে। আমরা ঘটনাটাকে একটু পিকচার করি মইনুল। এটুকু পড়ার পরে ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং এর চাইতে আমি সবসময় আপনাদের ক্লাসে যেটা বলি, যে আপনারা একটু কল্পনা করার চেষ্টা করেন ঘটনাটা কি ঘটছে। তো মইনুল দেখুন তো, আপনি কল্পনায় এইটুকু পড়ার পর একটা সিন দেখতে পাচ্ছেন কিনা, যে ইউকের একটা স্কুলে পড়াশোনা চলছে, তাই না, লিটারেচার পড়ছে। তো তারপরে রোমিও এন্ড জুলিয়েট পড়তে দিয়েছে 15 বছর বয়সীদেরকে। নাও, রোমিও এন্ড জুলিয়েট যে পড়তে দিয়েছে শেক্সপিয়ারের, রোমিও এন্ড জুলিয়েট তো আসলে কঠিন শেক্সপিয়ারের লেখা। তো ওদেরকে কিন্তু সরাসরি শেক্সপিয়ারের লেখাটা দেয় নাই মইনুল, কি দিয়েছে বলেন তো দেখি। A translation, হ্যাঁ, মানে kid-friendly কিডস translation. ফ্রেন্ডলি ট্রান্সলেশন। কিড ফ্রেন্ডলি ট্রান্সলেশন মানে একটু সহজ করে লেখা আর কি, তাই না, জি। বাচ্চাদের জন্য একটু সহজ করে লেখা। না, সহজ করে লেখাটা দিয়েছে। এবার তিনজন স্টুডেন্টের জন্য এইটা দেখাচ্ছে, স্টুডেন্টদের মধ্যে একটা রিয়াকশন কেমন আসতেছে। তিনজন স্টুডেন্টের জন্য এই লিটারেসি ডিমান্ডটাও বিয়ন্ড দেম, মানে এটাও তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে তিনজনের জন্য। একটা ক্লাসের ভিতরে তিনজনের জন্য এটাও কঠিন হয়ে যাচ্ছে। আরেকটা মেয়ে হচ্ছে ফোকাসই করতে পারছে না। তো তখন হি বলতে এখানে কাকে বোঝাচ্ছে, এখানে বলেন তো দেখি মইনুল, হি বলতে কাকে বোঝাচ্ছে। Um, এই যে দ্য টিচার, the সাবজেক্ট হচ্ছে teacher. দ্য টিচার, তাই না। Okay. টিচার Okay. হ্যাজ জাস্ট রেড অ্যান এক্সট্রাক্ট, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে টিচার। সে এক্সট্রাক্টটা পড়ে শুনিয়েছে, তারপর ওদেরকে এই নো ফিয়ার শেক্সপিয়ার নামে একটা বই দিয়েছে। তিনজনের জন্য এটা টাফ আছে। আরেকটা মেয়ে ফোকাস করতে পারছে না, সে তাকে পেন এবং পেপার দিয়েছে ড্র করার জন্য। নো ফিয়ার গ্রুপ বলতে বোঝাচ্ছে, নো ফিয়ার গ্রুপ মানে যাদেরকে সে নো ফিয়ার শেক্সপিয়ার বইটা দিয়েছে, তাদেরকে এখানে ও বলছে নো ফিয়ার গ্রুপ। তাদেরকে ও বলছে আবার কি ক্যারেক্টার আইডেন্টিফাই করতে, তাহলে মেয়েটাকে বলছে পেন এন্ড পেপার দিয়ে ছবি আঁকতে। তিনজন এখানে তাকাতেই পারছে না, তিনজনকে হয়তো রেখে দিয়েছে। বাকিদেরকে বলেছে হচ্ছে কি ফিচারকে আইডেন্টিফাই করো এবং একটা প্লট সামারি দাও। হুম। তারপরে অধিকাংশ ক্লাসকে সে বলছে ক্যারেক্টার ডেভেলপমেন্টের ব্যাপারে বলো। পাঁচজন আবার হচ্ছে তাদের জবাব দিতে পারছে, ঠিক আছে। আবার দুইজন কি করতেছে, ওয়াইদার ওয়ান্ডারিং, ওয়ান্ডারিং মানে চিন্তা করতেছে, শেক্সপিয়ার অ্যাডভোকেটস লিভিং ইন লাইফ অফ মডারেশন মানে আরো জটিল কথা চিন্তা করতেছে। এখন আমরা দেখতে পাচ্ছি তিনজন মনোযোগী দিতে পারছে, তিনজন বুঝতে পারতেছে না। একজন হচ্ছে ফোকাস করতে পারতেছে না। পাঁচজন হচ্ছে প্রমাণ দিতে পারছে। দুইজন আবার হচ্ছে বেশি চালাক, মানে বেশি তারা অ্যাডভান্স, তারা একদম মানে জটিল একটা জিনিস নিয়ে চিন্তা করতেছে। তাহলে এটা যেটা ইঙ্গিত দিচ্ছে, ওর ক্লাসের লেভেল সমান না, তাই না, অনেক ধরনের জি। লেভেল। এবার মইনুল আপনি অপশনস গুলো পড়বেন এবং দেখবেন এখানের মধ্যে থেকে বাদ দেওয়া যাচ্ছে কোনগুলো। প্রথম অপশনটা একটু পড়ুন। How few students are interested in literature. এখানে ফিউ ইন্টারেস্টেড স্টুডেন্ট, এই কথাটা আপনার জন্য একটা ট্র্যাপ। কেন? কারণ এখানে কয়েক জায়গায় আপনি ফিউ স্টুডেন্ট মানে অল্প স্টুডেন্ট কথা পড়েছেন, কিন্তু জি। অল্প স্টুডেন্ট যে লিটারেচারে আগ্রহী সেটা আপনি আসলে পড়েননি। আপনি পড়েছেন যে অল্প স্টুডেন্টদের জন্য এটা বিয়ন্ড, আবার একজন স্টুডেন্ট ফোকাস করতে পারছে না, এরকম আলাদা আলাদা সেক্টরের ফিউ স্টুডেন্টের ব্যাপারে কিছু তথ্য পেয়েছেন। কিন্তু ওরা ফিউ স্টুডেন্ট যে লিটারেচারেই আগ্রহী সেটা বলে নাই। আবার লিটারেচার শুধু লিটারেচার তো না, এখানে এখানে ইংলিশ লিটারেচার নিয়ে আলোচনা হচ্ছে, তাই না। তো এটাও একটা ট্র্যাপ। এটা আলোচনা হচ্ছে ইংলিশ লিটারেচার নিয়ে, আর আপনাকে ওরা বলছে পুরো লিটারেচারের ব্যাপারেই অল্প স্টুডেন্টরা আগ্রহী, পুরো লিটারেচারের ব্যাপারে। এটাই হচ্ছে ট্র্যাপ আর কি, যে এখানে বলেছে ইংলিশ লিটারেচার স্পেসিফিক একটা জিনিস নিয়ে, ওভারঅল লিটারেচার নিয়ে বলেনি। আর ফিউ স্টুডেন্টরা আগ্রহী কিনা এটা ঠিক ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। কেউ কেউ প্লট সামারি করতে পারছে, কেউ কেউ ক্যারেক্টার ডেভেলপমেন্ট করতে পারছে, কেউ কেউ আবার বেশি চিন্তা করতেছে। So, আগ্রহী কারা এই রিলেটেড কথা আপনি শুনেন নাই। ওকে, তো এরপরে মইনুল আপনি যেটা করবেন সেটা হচ্ছে ইটা পড়বেন আপনি, বিটা একটু পড়েন। সো এটা আপনার অ্যান্সার হওয়ার চান্স কম।
কারণ এখানে ট্র্যাপ আছে প্রচুর, ফিউ স্টুডেন্ট এবং লিটারেচার একটা ট্র্যাপ। মনিল বিটা একটু পড়ুন তো কি লেখা আছে। How a teacher handles a range of learning needs. রেঞ্জ অফ, এ রেঞ্জ অফ কথাটা এখানে ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের মানে প্রয়োজন দেখা যাচ্ছে। তো এখানে আপনি আবার পরে ব্যাক করবেন যে এখানে রেঞ্জও আছে, তো তাহলে এটা হইতে পারে। সিটা একটু পড়ুন তো দেখি। How unsuitable Shakespeare is for most teenagers. অধিকাংশ টিনেজারের জন্য শেক্সপিয়ারটা আনসুইটেবল, এখানেও একটা ট্র্যাপ আছে মইনুল, সেটা হচ্ছে মোস্ট Most. স্টুডেন্ট, হ্যাঁ মোস্ট টিনেজার্স। এখানে মোস্ট টিনেজারের জন্য কিনা আমরা সেটা জানিই না, রাইট? এটা জি। একটা ক্লাসের ব্যাপারে আমরা শুধু জানি, তাহলে কি আমরা মোস্ট টিনেজারের ব্যাপারে বলতে পারবো? ঠিক না। যেরকম এখানে শুধু ইংলিশ লিটারেচার নিয়ে আলোচনা হয়েছে, আমরা লিটারেচারের ব্যাপারে জানি না। সো মোস্ট টিনেজারের ক্ষেত্রেও এটা একটা ট্র্যাপ, এটাকে আমরা নিব না মইনুল, এটাকে আপনি তখন বাদ দিবেন। Okay. এবং ডিটা আপনি এবার একটু বলুন। How weaker students can disrupt their classmates' learning. এই ধরনের কিছু তো পড়ি না। ডিসরাপ্ট মানে বাধা দেয়া, তাই না? জি। উইকার স্টুডেন্টের কথা আমরা পড়েছি, কিন্তু তারা তাদের ক্লাসমেটদের না। লার্নিং কে কি ডিসরাপ্ট করতেছে? না। না, মনে হয় এক একজন মনে হয় এক একটা শিখতেছে। জি। সো ডিটা হওয়ার চান্স আসলে কম। বিটা আমরা রেখে দিয়েছিলাম, বিটা কি আমাদের অ্যান্সার হতে পারে? সবার কি মনে হয়? হতে পারে স্যার। কেন? কেন? কারণ টিচার বিভিন্ন স্টুডেন্টকে বিভিন্নভাবে হেল্প করতেছে। যে বিভিন্ন, পারতে সব কাজ করতে হ্যাঁ, পারতেছে না তাকে ড্র করতে বলতেছে। হুম, যারা কাউকে পারতেছে ক্যারেক্টার ডেভেলপ করতে বলছে, জি। কাউকে প্লট সামারি দিতে বলছে, হ্যাঁ। সো এক একজনকে এক এক কাজ করতে দিচ্ছে, সো এইটার জন্যই বেটার অ্যাকচুয়ালি অ্যান্সার হচ্ছে আমাদের এখানে কিন্তু বিটা। বি। বিটা একটা বেটার অ্যান্সার। ওকে, সো গুড জব, এটাই আমাদের অ্যান্সার ছিল, বি হচ্ছে আমাদের 27-এর অ্যান্সার। তো মনে হলো আমাদের বি অ্যান্সারটা দেওয়ার জন্য প্যাসেজের পড়তে হলো হচ্ছে এ প্যারাগ্রাফটা, তাই না? পরের কোশ্চেনটা কিন্তু আবার হচ্ছে থার্ড প্যারাগ্রাফ নিয়ে। তাহলে সেকেন্ড প্যারাগ্রাফে আমাদের কোনো প্রশ্ন আছে কিনা, এটা হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফ। আমরা সেকেন্ড প্যারাগ্রাফে কোনো প্রশ্ন আছে কিনা এটা আমরা পরে দেখব, আপাতত আমরা দেখব না। আমরা আপাতত পরের প্রশ্নে আসলে চলে যাব। সো মইনুলকে ধন্যবাদ। আমরা আর কারো কাছে একটু যাব যে আর কেউ আছেন কিনা যারা থার্ড প্যারাগ্রাফের আমাদের প্রশ্নের অ্যান্সারটা দিতে সাহায্য করবেন। আমরা 28 নম্বর প্রশ্নটা এখন একটু সলভ করব। থার্ড প্যারাগ্রাফটা কেউ পড়তে চাইলে আপনারা হাত তুলতে পারেন বা আনমিউট করতে পারেন। আমি বলবো। মামুন হাত তুলেছে, মামুনকে আমরা একটু দেই। শোয়েব, তারপরে তোমাকে দিচ্ছি। ওকে, মামুন আনমিউট করুন। ওকে, হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট স্ট্রিমিং ইন দ্য থার্ড প্যারাগ্রাফ? তো এখানে কিন্তু স্পেসিফিকলি একটা টপিককে ওরা বলে দিয়েছে, পুরো থার্ড প্যারাগ্রাফ না। থার্ড প্যারাগ্রাফে স্ট্রিমিং নিয়ে আসলে কি বলেছে, তো স্ট্রিমিং এর ব্যাপারে কি বলেছে এটা আমরা পড়বো, অপশনস গুলোকে আমরা আগে পড়বো না। আমরা থার্ড প্যারাগ্রাফে যাই, চলুন ওখানে গিয়ে আমরা একটু স্ট্রিমিং নিয়ে পড়ে আসি। সেকেন্ড প্যারাগ্রাফ, এটা এটা থার্ড প্যারাগ্রাফ। এখান থেকে আমাদের স্ট্রিমিং এর ব্যাপারে আলোচনা শুরু হয়েছে। সো মামুন, পড়া শুরু করুন, দ্য স্যার, প্র্যাকটিস। আচ্ছা আমি এখান থেকে শুরু করবো। হ্যাঁ, শুরু করুন এখান থেকে। আচ্ছা, uh, the practice of streaming or tracking involves separating students into classes depending on their diagnosed level of attainment. হুম, তারপর? At a macro level, it requires the establishment of academically selective school for the brightest student and comparative schools for the rest. Within a school, it means selecting students into a stream of general ability or sets of subject-specific ability. The practice is intuitively appealing to almost every stakeholder. আচ্ছা, আমাদের কি প্যারাগ্রাফটা শেষ? হ্যাঁ, শেষ মনে হয়, এই জায়গাতে আসলে প্যারাগ্রাফটা শেষ। আমরা এটাকে একটু ট্র্যাক করে নিই। চলুন, তো এখানে স্ট্রিমিং নিয়ে আলোচনা করেছে।
স্ট্রিমিং বলতে ওরা এক ধরনের স্কুলের কথা বা একটা প্র্যাকটিসের কথা বলছে এখানে। সো লেটস সি এইটার সাথে আমরা অপশনের কোনো মিল পাই কিনা। আগে আমি এই জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে বলবো যে প্র্যাকটিস অফ স্ট্রিমিং বা ট্র্যাকিং বলতে কি বোঝাচ্ছে। আচ্ছা, তো মামুন, এখানে আমরা স্ট্রিমিং বা প্র্যাকটিসিং ট্র্যাকিং এর একটা আইডিয়া চিন্তা করলাম। এটার মধ্যে ইনভলভ আছে, দেখুন কি বলেছে ওরা, সেপারেটিং স্টুডেন্টস ইনটু ক্লাসেস ডিপেন্ডিং অন দেয়ার ডায়াগনোস লেভেল অফ অ্যাটেনমেন্ট, মানে অর্জন, তারা কতটুকু অর্জন করতে পেরেছে বা পারে তার উপর বেস করে স্টুডেন্টদেরকে সেপারেট করা। ওকে, স্ট্রিমিং মানে হচ্ছে স্টুডেন্টদেরকে আলাদা আলাদা করব ওইরকম ক্লাসে, ডিপেন্ডিং অন দেয়ার ডায়াগনোস লেভেল অফ অ্যাটেনমেন্ট, যে যত বেশি অর্জন করতে পারছে সে অনুযায়ী তাদেরকে ক্লাসে আলাদা করব। এট এ ম্যাক্রো লেভেল, ম্যাক্রো মানে হচ্ছে বড় লেভেলে, it requires the establishment of academically selective school for the brightest student and comprehensive school for the rest। মানে হচ্ছে যেসব স্টুডেন্টরা ভালো তাদের জন্য আলাদা স্কুল, আর যারা মডারেট তাদের জন্য আরেকটা স্কুল, যারা একদম খারাপ তাদেরকে আরেকটা স্কুল। এটাকে ওরা বলছে মামুন স্ট্রিমিং। হুম। আচ্ছা। আর ক্লাসের মধ্যে যদি আমরা বলি তাহলে একটা ক্লাসে যারা ভালো স্টুডেন্ট তাদেরকে একটা গ্রুপে রাখা, একটা ক্লাস রাখা, মডারেটদেরকে আরেকটা ক্লাসে রাখা, এবং যারা খারাপ স্টুডেন্ট তাদেরকে আরেকটা ক্লাসে রাখা, এটাকে বলছে স্ট্রিমিং। হুম। তো স্ট্রিমিং এটা আলাদা আলাদা করা বোঝাচ্ছে। আর আমাদের আজকের প্যাসেজের নাম হচ্ছে মিক্সড। মামুন, আপনাদের যে স্কুল ছিল সেখানে কি মানে ভালো স্টুডেন্টদেরকে আলাদা ক্লাসে আর মডারেট স্টুডেন্টদেরকে আলাদা ক্লাসে রাখতো, নাকি সবাইকে একসাথে বসাতো? না স্যার, আমাদের সবাইকেই স্যার একই জায়গায় রাখে। একসাথে, তাহলে আপনাদেরটা হচ্ছে মিক্সড এবিলিটির। হ্যাঁ। আর এখানে ওরা বলছে স্ট্রিমিং মানে এই যে আলাদা আলাদা করা। আর আরো বড় লেভেলে এটা হচ্ছে পুরোপুরি আলাদা স্কুলই তৈরি করা। আচ্ছা, এখন এইটা আমাকে সবাই একটু বলেন, ঢাকায় বা বাংলাদেশে কি স্কুল এইভাবে আলাদা যে ভালো স্টুডেন্টদের জন্য আলাদা স্কুল আর মডারেটদের জন্য আলাদা স্কুল? এটা কি হতে পারে? স্কুল কি এভাবে আলাদা করা? আমাদের কি এখানে মনে হয় স্যার আপনাদের? মনে হয় আলাদা করা। কেন? কারণ স্কুলগুলোতে যদি মানে পরীক্ষা নেওয়া হয়, মানে অ্যাডমিশন পরীক্ষা নেওয়া হয়, তাহলে কিন্তু সেটাই আসলে প্রমাণ হচ্ছে। হুম। আমাদের স্কুলগুলোতে কি পরীক্ষা নেওয়া হয় নাকি হয় না? আচ্ছা, পরীক্ষা তো নেওয়া হয় কিছু রিসেন্টলি নাম। স্কুলে হয়, কিছু স্কুলে হয় না। কিছু স্কুলে হয়, কিছু ক্ষেত্রে হয় না। যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে ওটা মিক্সড এবিলিটির স্কুল না। মানে হ্যাঁ, কারণ সেটা স্ট্রিমিং, কারণ তারা হচ্ছে শুধু ভালো স্টুডেন্টদেরকে নিতে চাচ্ছে। আর যে সমস্ত স্কুলে হচ্ছে ধরেন লটারির মাধ্যমে সবাই ভর্তি হচ্ছে, তাহলে সেখানে হচ্ছে আছে আর কি, মানে মিক্সড এবিলিটির হচ্ছে। তাহলে স্ট্রিমিং এর ব্যাপারটা আমরা বুঝতে পারলাম কিনা। It means selecting student into stream of general ability or set of subject specific ability, মানে জেনারেল এবিলিটির স্ট্রিম অনুযায়ী আলাদা করা, যে স্টুডেন্ট ইন জেনারেল কেমন পড়তে পারছে তার উপর ভিত্তি করে স্টুডেন্টদেরকে আলাদা করা, অথবা স্টুডেন্টের ম্যাথে কেমন তার উপর ভিত্তি করে আলাদা করে স্টুডেন্টদেরকে নেয়া এবং ওই অনুযায়ী স্টুডেন্টদেরকে আলাদা আলাদা ক্লাসে রাখা, এটাকে বলা হচ্ছে স্ট্রিমিং। তো সবাই এবার আপনারা দেখুন স্ট্রিমিং ব্যাপারটা, এটা হচ্ছে স্ট্রিমিং। স্ট্রিমিং এর ব্যাপারে এবার আমরা এ বি সি ডি এর অ্যান্সার কোনটা মিলতে পারে। অপশনস গুলো মামুন পড়া যাক একটু, অপশনস গুলো পড়ুন আর সবাই তারপর সিলেক্ট করবেন। এ কি বলেছে? স্যার বলবো অপশন গুলো। হ্যাঁ হ্যাঁ, এ থেকে শুরু করুন। ইট হ্যাজ এ ভেরি বোর্ড ব্রড অ্যাপিয়ার। আপিল, হ্যাঁ ব্রড আপিল মানে এটার অনেক বিস্তারিত আকর্ষণ আছে, মানে অনেকেই এটাকে পছন্দ করে। বি, ইট ফেভার্স ক্লেভারার স্টুডেন্ট। এটা ক্লেভারার বলতে শুধু চালাক না, স্মার্ট কেও বোঝানো হয়, বুদ্ধিমান স্টুডেন্টদেরকে এটা ফেভার করতেছে। সি, ইট ইজ রিলেটিভলি সিম্পল টু ইমপ্লিমেন্ট। এটাকে অ্যাপ্লাই করাটা সহজ।
ডি। It works better in some schools than others. মামুন, সবার কাছে আমি যাব যে সিলেক্ট করার জন্য অ্যান্সার, তার আগে আপনার কাছ থেকে আমি জানতে চাবো আপনি কি কোনটাকে বাদ দিতে পারছেন কিনা এখানে, যে স্যার এটা হবে না। স্যার এখানে স্যার বি নাম্বারটা যেটা আর কি দেখাচ্ছে, রিচ ফেভার্স ক্লেভার স্টুডেন্টস, মানে এটা শুধুমাত্র মেধাবী বা চালাক স্টুডেন্টদের জন্য। আচ্ছা, এটাকে এখনই বাদ না দেই, এর চাইতে আরো স্পষ্ট একটা আছে যেটাকে বাদ দেওয়া যেতে পারে, দেখেন তো এটাকে আপনি বুঝতে পারছেন কিনা। আরো সোজা একটা আছে যেটাকে আপনার প্রথমে বাদ দেওয়া উচিত। It has a very broad appeal. আচ্ছা, আপনার বাদ দেওয়া উচিত হচ্ছে সিটাকে, ইটস রিলেটিভলি সিম্পল Yes, টু very ইমপ্লিমেন্ট। important. হ্যাঁ, এটার কথা এখানে কোথাও হ্যাঁ, বলেনি। হুম। তো এটাকে আপনি বাদ দিতে পারেন। আর কিছু স্কুলে এটা কাজ করে ভালো, কিছু স্কুলে খারাপ, এই এখানে স্যার এই রিলেটেড বিষয়ে তো কথা কথা এখানে হয়নি। বলেনি। তাহলে সি আর ডি আমরা হচ্ছে বাদ দিচ্ছি, এ আর বির মধ্যে একটা অ্যান্সার হবে। চ্যাট বক্সটা ওপেন করে দিচ্ছি সবার জন্য। 30 সেকেন্ড আপনারা একটু দেখেন তো সবাই, কার কি মনে হয় কি অ্যান্সার হতে পারে, একটু আপনারা এ আর বির মধ্যে কোনটা অ্যান্সার হতে পারে। 30 সেকেন্ড থেকে কে কি অ্যান্সার দিচ্ছে দেখি। এবং ডান। আচ্ছা, সবাই একটা অ্যান্সার দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। মামুন, আপনার মতে অ্যান্সার কোনটা হতে পারে এটার? স্যার এটা হচ্ছে এ নাম্বারটা স্যার একটু বেশি মনে হচ্ছে, ইট হ্যাজ এ আচ্ছা, ভেরি বোর্ড অ্যাপিল। ব্রড বোর্ড অ্যাপিলটা কেন অ্যাপিল মনে হচ্ছে, কোথায় বলেছে এটা? এই যে এই লাস্টে লাস্ট লিখেছে লাইনটা, স্যার, হ্যাঁ, দ্য প্র্যাকটিস ইজ 26 ইনটিউটিভলি আপিলিং, অ্যাপিলিং হ্যাঁ, টু অলমোস্ট এভরি স্টেক এভরি হোল্ডার। স্টেক হোল্ডার। সবার কাছে এটা আকর্ষণীয়। স্টেক হোল্ডার মানে যারা যারা এই বিষয়ের সাথে সম্পর্কিত, তাদের সবার কাছেই এটা আপিলিং। আমার মনে হয় এটাই আসলে আপনাদের যে অ্যান্সারটা কারেক্ট অ্যান্সার আসলে হয়েছে, এই হচ্ছে বেটার অ্যান্সার। ইট ফেভার্স দ্য ক্লেভারেস্ট স্টুডেন্ট, এটা সরাসরি বলেনি। ব্রাইটেস্ট স্টুডেন্ট যদিও বলেছে, এটা আসলে একটা ট্র্যাপ ছিল। এখানে ব্রাইটেস্ট স্টুডেন্টদের জন্য আলাদা স্কুল করা হয় এটা বলেছে, কিন্তু এটা যে ফেভার করে এইটা বলেনি মামুন। তার মানে এটা আসলে ট্র্যাপ ছিল, আপনি প্রথমে বাদ দিতে চাচ্ছিলেন এটাকে। আপনার আইডিয়াটা ঠিকই ছিল। গুড জব। সেটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, এবং এইভাবে আমাদের অ্যান্সারটা চলে আসছে। ওকে। সো এরই সাথে সাথে আমাদের 28 নম্বর অ্যান্সারটা চলে আসলো থার্ড প্যারাগ্রাফে। আমরা স্ট্রিমিং নিয়ে পড়েছি। মামুনকে ধন্যবাদ অ্যান্সারটা দেওয়ার জন্য। শোয়েব, আপনি একটু আনমিউট করুন, আপনি পরের প্রশ্নটা করবেন। বাট যেহেতু দুটো প্রশ্ন বা তিনটা প্যারাগ্রাফ আমাদের পড়া হয়ে গেছে, আপনারা তখন একটু চেক করবেন যে আমাদের পরের প্রশ্নগুলোর কোনোটার অ্যান্সার আবার এদিক থেকে আসতেছে কিনা। প্যারালালি আপনি একটু এটাকেও খেয়াল করবেন। তো চলুন আমরা একটু দেখি। আর আমরা স্ট্রিমিং রিলেটেড, ইজ স্ট্রিমিং ইফেক্টিভ? মেলবোর্ন এডুকেশন রিসার্চ ইনস্টিটিউশন, মানে পরের প্রশ্নটা, মেলবোর্ন এডুকেশন রিসার্চ ইনস্টিটিউশনের কথাটা কোন প্যারাগ্রাফে আছে, এটাকে একটু আপনারা চেক করে রাখেন। আমরা এইটা পড়লাম, এখন পর্যন্ত মেলবোর্নের কথা পড়িনি। এখানের পরে মেলবোর্ন দেখুন তো কারো, যার যার কাছে বই আছে, মেলবোর্নের কথা কারো চোখে পড়ছে কিনা। তো মেলবোর্ন এখানে আছে তাই না, প্রফেসর হেইটে। তাহলে এই জায়গায় এসে আমাদের গ্যাপ ফিলিং এর অ্যান্সারটা আসা শুরু করবে এই প্যারাগ্রাফের থেকে। হুম। তো এই প্যারাগ্রাফ থেকে আমাদের পরের প্রশ্নের অ্যান্সারটা আসা শুরু করবে। আর ইয়েস নো নট গিভেন কোত্থেকে আসবে আমরা একটু দেখি। দা ওয়ার্কস্কি মডেল অফ এডুকেশন, আমরা দেখছিলাম যেটা, এই মডেল অফ এডুকেশনটা কনসেপ্ট অফ মিক্সড এগুলিটি। তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের ল্যান্ডমার্ক, ওয়ার্কস্কি মডেল। তাহলে ওয়ার্কস্কি মডেলটা কোথায় আছে আমরা একটু দেখি, এর পরে কোথাও থাকার কথা। 6 প্যারাগ্রাফ। সিক্সে আছে, তার আগে এই প্যারাগ্রাফ আছে ওয়ার্কস্কি মডেল, হ্যাঁ। তাহলে আমরা হচ্ছে এখানে যখন আসব, তখন আমরা ইয়েস নো নট গিভেন কে একবার চেক করব। আর এটাতে যখন আসবো আমরা, মানে মাল্টিপল চয়েস কোশ্চেন সলভ করতে করতে, আমরা তখন হচ্ছে সামারি কমপ্লিশনটাকে একবার চেক করব। আমরা তো এখন পরীক্ষার পড়েছি, সময় কি স্ট্রাকচার ফলো করব? বুঝিনি, প্রশ্ন বুঝিনি। হুরায়রা কি বললেন?
পরীক্ষার সময় কি এরকম ভাবে ফলো করবো যে আগে হ্যাঁ, ল্যান্ডমার্ক গুলো দাগে হ্যাঁ, রাখবো? কারণ তাতে সুবিধাটা হচ্ছে কি ভাইরা, সেটা হচ্ছে যে আমরা কোন একটা প্যারাগ্রাফ আমাদেরকে ডাবল পড়তে হবে না। তো ধরো আমরা মাল্টিপল চয়েস করছিলাম, এই প্যারাগ্রাফটা আমাদের পড়তে হলো, রাইট? এবার পরের প্যারাগ্রাফে যাওয়ার আগে আমরা যদি একটু ইয়েস নো নট গিভেন কোন অ্যান্সার যদি চলে এসেই থাকে, সেটাও যদি সলভ করে ফেলতে পারি, তাহলে আমাদের সময় কম মানে বাঁচবে, এবং হচ্ছে আমাদের অ্যান্সার কারেক্ট হওয়ার চান্স বেশি থাকবে। তো আমরা এই পর্যন্ত পড়েছি, এবার আমাদের পরের অংশ থেকে আছে, আমরা মাল্টিপল চয়েসে পরের প্রশ্নটা আগে চাই। পরের প্রশ্নের অ্যান্সার এখন আমাদের আসেনি। ফিফথ প্যারাগ্রাফে যাচ্ছে। ওকে, শোয়েব, আনমিউট করুন, আপনি এই প্রশ্নটা পড়বেন এবং আমরা প্যাসেজটা সলভ করব। হুম, শোয়েব কোথায়? আচ্ছা, শোয়েব আসতে থাকো, আমরা পড়তে থাকি। হ্যাঁ, What শোয়েব এসেছে, idea হ্যাঁ। is suggest হ্যাঁ। what idea is suggested by the reference to Mount Komalamunga in the fifth paragraph? Fifth paragraph, আচ্ছা ঠিক আছে। ল্যান্ডমার্ক আছে স্পষ্ট, তাই না? তাহলে জি, মাউন্ট কোমোলাংমা রেফারেন্স Komalang. দিয়ে কোন আইডিয়াটা ওরা আসলে বোঝাতে চাচ্ছে, চলেন দেখি। ফিফথ প্যারাগ্রাফ আমাদের যেতে হবে। এইটা ছিল হচ্ছে থার্ড প্যারাগ্রাফ, তাই না? থার্ড, এটা ফোর্থ, তাহলে এটা হচ্ছে ফিফথ। ওকে, Mixed ability classes শোয়েব boards. একবারে আমরা পড়ি, শোয়েব আমরা ইতে নিয়ে আসি, হোয়াইট বোর্ডে নিয়ে আসি, একসাথে আমরা পড়ে ফেলি, আমরা একদম সলভই করে ফেলবো এটাকে। হুম, পড়ুন কি লেখা আছে। মিক্সড এবিলিটি Mixed ক্লাসেস। ability classes bore students, frustrate parents, and burn out teachers. The brightest one will never summit Mount Komolangma, and the strugglers won't enjoy the lovely stroll in the park they are perhaps more suited to. Individuals suffer at the demands of the collective. মিডিওক্রিটি। Mediocrity prevails, so is learning like hiking. আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং একটা মানে অ্যাপ্রোচে কথাগুলো লেখা। এটার কয়েক ধরনের মিনিং হতে পারে। তো সবাই একটু খেয়াল করুন। আমরা জানি যে আমি আপনাদের সব সময় যেটা বলি, যে আপনারা যখন পড়বেন, সেন্টেন্স বাই সেন্টেন্স পড়বেন না, প্যারাগ্রাফে পড়বেন। এবং আরো বেটার হচ্ছে যদি আপনারা কনটেক্সট ওয়াইজ পড়েন, মানে আগের প্যারাগ্রাফ গুলো পড়ে সেই অনুযায়ী আপনারা যদি পরের প্যারাগ্রাফে আসেন, ওভারঅল একটা মেক সেন্স করবে পিকচার, যেটা আপনারা সেন্টেন্স বাই সেন্টেন্স যদি তাকান, তাহলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা জানেন এই প্যাসেজটা হচ্ছে মিক্সড এবিলিটির ক্লাস নিয়ে আলোচনা করছেন, তাই না? আর একটু আগে আলোচনা করলো স্ট্রিমিং নিয়ে, মানে শুধু শুধু সিঙ্গেল আউট করে এক একটা অংশে। এবার ওরা যেটা পড়তেছে সেটা হচ্ছে মিক্সড এবিলিটি ক্লাসের ব্যাপারে কিছু কমপ্লেন। ওই কমপ্লেন গুলোর ব্যাপারে ওর লাস্ট লাইনে একটা ইঙ্গিত আছে, যে কমপ্লেনটার ব্যাপারে ওর একটা খোঁচা আছে। তো ওভারঅল প্যারাগ্রাফটাকে খেয়াল করুন। মিক্সড এবিলিটির ক্লাস, যে ক্লাসে বিভিন্ন এবিলিটির স্টুডেন্টরা থাকে, এটার ব্যাপারে একটা কমপ্লেন হচ্ছে যে এই ক্লাসগুলো স্টুডেন্টদেরকে বোর করে তোলে। হুম, তারা বোর ফিল করে, এটাতে একঘেয়ে লাগে তাদের কাছে। ফ্রাস্ট্রেটেড করে এটা প্যারেন্টসদেরকে, প্যারেন্টসরা এতে ফ্রাস্ট্রেটেড হয়, প্যারেন্টসরা এতে আম, হতাশ হয়ে যায়। এবং বার্ন আউট টিচার, বার্ন আউট মানে টিচারদের একদম সর্বস্ব শেষ করে দেয়, মানে টিচারদের অবস্থা খারাপ হয়ে যায় আসলে সব এবিলিটি স্টুডেন্টদেরকে হ্যান্ডেল করতে করতে। কিছুটা ওই যে প্রথম প্যারাগ্রাফ আমরা পড়লাম না, ওটা কিন্তু একটা মিক্সড এবিলিটি স্টুডেন্ট মানে ক্লাস ছিল, শোয়েব মনে আছে? যে ওই জি স্যার। রোমিও এন্ড জুলিয়েট ওরা পড়াচ্ছিল। তো কমপ্লেনটা হচ্ছে এটা বোর করে স্টুডেন্টদেরকে, ফ্রাস্ট্রেটেড করে প্যারেন্টসদেরকে, বার্ন আউট করে টিচারদেরকে। দ্য ব্রাইটেস্ট ওয়ান্স উইল নেভার সামিট মাউন্ট কোমোলাংমা, এটা একটা উদাহরণস্বরূপ ওরা একটা মাউন্টের কথা বলছে। তার মানে এই জায়গায় ওরা যে উদাহরণটা দিচ্ছে সেটা আসলে হাইকিং এর একটা উদাহরণ। হাইকিং এর সময় ধরুন ওরা কল্পনা করে বলছে যে ধরুন আমরা সবাই মিলে হচ্ছে মাউন্ট কোমোলাংমা নামক একটা পর্বতে আমরা হচ্ছে হাইকিং করতে যাচ্ছি। না, যখন আমরা এখানে হাইকিং করতে যাচ্ছি, তখন যে জিনিসটা ঘটবে সেটা হচ্ছে যে
এই মাউন্টে বিভিন্ন ধরনের ব্রাইটেড স্টুডেন্টরা আছে, স্ট্রাগলার যারা স্ট্রাগল করতেছে তারা আছে, আর হচ্ছে ধরুন সাধারণ স্টুডেন্টরা আছে। তো ওরা সবাই মিলে একসাথে বেঁধে ওদেরকে, হ্যাঁ, আলাদা আলাদা করে না, ওদের সবাইকে একসাথে বেঁধে উঠানো হচ্ছে। সো যারা ব্রাইটেস্ট তাদের এবিলিটি আসলে ছিল, ওদেরকে যদি ছেড়ে দেওয়া হতো ওরা সম্ভবত একদম চূড়ায় উঠতে পারতো, কিন্তু ওরা এবার চূড়ায় উঠতে পারবে না। শোয়েব, কেন? কারণ ওদের সাথে বাধা আছে কারা? স্ট্রাগলাররা, ক্লাসেরই যারা কম দক্ষ তারা। তাই ওরা কখনোই চূড়া পর্যন্ত উঠতে পারবে না, ওই স্ট্রাগলাররা ওকে আসলে টেনে মাঝামাঝি জায়গায় নিয়ে যাবে। আবার স্ট্রাগল যারা করছিল তারা যদি এই চূড়ায় ওঠার বদলে আস্তে, যেহেতু তারা আস্তে আস্তে উঠতেছে, ওরা যদি সিম্পলি আস্তে আস্তে উঠতো, ওরা যদি সিম্পলি এনজয় করার জন্য উঠতো, তাহলে যে জিনিসটা হতো তারা হচ্ছে জিনিসটাকে এনজয় করতে পারতো। ওরা এই পর্যন্ত উঠতো কিন্তু ওঠার পথে ওরা হচ্ছে এনজয় করতে পারতো। যে স্ট্রল মানে হালকা ভাবে হাঁটা হাঁটা চলাটা, আস্তে আস্তে ওঠাটা, হাইকিং করাটা, এটাকে বলে স্ট্রল। এই স্ট্রলটা তারা এনজয় করতে পারতো, এটাও তারা এনজয় করতে পারলো না, কারণ তাদেরকে টেনে এই পর্যন্ত উঠানো হলো। এখন সবাই হচ্ছে এই পর্যন্ত উঠেছে, যারা চূড়ায় উঠতে পারতো তারাও এই জায়গা পর্যন্ত উঠলো, যারা এই পর্যন্ত আরাম করে উঠতে পারতো তারাও টেনে এই পর্যন্ত উঠলো। এখন এটা ভালো হলো কিনা, এটা হচ্ছে পয়েন্ট। বলতেছে এটা ভালো হলো না। ইন্ডিভিজুয়াল সাফার এট দ্য ডিমান্ড অফ দ্য কালেকটিভ। ইন্ডিভিজুয়াল যারা আছে তারা প্রত্যেকেই সাফার করে কালেকটিভ মানে সবার একটা ডিমান্ডের জন্য। মানে দাবি হচ্ছে এই ব্যাচের সবাইকে পেতে হবে, 7 পেতে হবে। তাই সবাইকে আমরা টেনে তুলতেছি। এতে যারা 8 পাওয়ার কথা তারাও 7 পেল, যারা হচ্ছে যাদের 5.5 পেলেই চলতো তারাও হচ্ছে দেখা গেল 6 পেলেও কিন্তু তাদের খুব প্রেসারে কষ্ট হলো। এইটাই এখানে বলছে যে ইন্ডিভিজুয়ালরা সাফার করে কালেকটিভ মানে সবার যে ডিমান্ডটা সেটার কারণে, আর মিডিওক্রিটি প্রিভেল, এবং এতে করে মাঝারি মানের যেই দক্ষতাটা সেটাই আসলে বেড়ে যায়। মানে কেউই খুব এক্সপার্ট হয় না কোনো কিছুতেই, কেউই নিজের পড়াটাকে এনজয় করতে পারে না, সবাই মিলে মাঝারি টাইপের স্টুডেন্ট একদল জেগে ওঠে। এটা হচ্ছে মিক্সড এবিলিটি ক্লাসের ব্যাপারে একটা অভিযোগ, শোয়েব। ঠিক আছে, এখন এইটা ব্যাপারে লাস্ট একটা লাইন আমাদের রাইটার বলতেছে, সে বলতেছে তাহলে রাইট মানে লার্নিং কি হাইকিং এর মতোই? সে একটা তুলনা করতেছে, সে কিন্তু জবাব দেয় না এখনো, হয়তো পরের প্যারাগ্রাফে দিবে। বাট আমরা ঠিক শিওর না যে ও এই কমপ্লেন গুলোকে সাপোর্ট করতেছে। কেন আমরা শিওর না? কারণ ওর এই প্যাসেজের নাম হচ্ছে মিক্সড এবিলিটিস ক্লাসেস। প্যাসেজ ও শুরু করেছে মিক্সড এবিলিটির একটা সুন্দর বর্ণনা দিয়ে। সো এই অভিযোগগুলোকে ও সাপোর্ট করে কিনা আমরা নট শিওর, বাট আমরা দেখতে পাচ্ছি এই প্যারাগ্রাফে ও কিছু অভিযোগ তুলে ধরেছে। এখানে শোয়েব মাউন্ট কোমোলাংমার কথাটা কেন আসছে বলে আপনার মনে হয়? আপনার আপনার অবজারভেশন কি? অ্যান্সার দরকার নাই, আপনার কি মনে হয় হ্যাঁ, উদাহরণ দেওয়ার জন্য? কিসের উদাহরণটা এক্সাম্পল দেওয়ার জন্য? কিসের উদাহরণটা দেওয়ার জন্য? মানে উপরে ওঠার বিষয়টা। হ্যাঁ, মানে এই যে এই কথাটা আর কি, যে ইন্ডিভিজুয়াল সাফার এট দ্য ডিমান্ড অফ দ্য কালেকটিভ, এই কথাটা আসলে বোঝানোর জন্য যে সবাইকে বেঁধে যদি একটা কাজে পাঠানো হয়, যারা সবচেয়ে ভালো করার কথা ছিল তারা সবচেয়ে ভালো করতে পারে না, যারা মাঝারি তাদের উপরেও প্রেসার হয়ে যায় আসলে এই ব্যাপারটা। এরকম একটা কিছু বোঝানোর জন্য বোধহয় শোয়েব বলেছে। শোয়েব, এবার আপনি হচ্ছে অপশনস গুলো পড়া শুরু করুন, দেখুন তো প্রথম অপশনটা কি বলছে। Students following unsuitable paths, বি, student attempting interesting tasks, সি, student not achieving their full potential, ডি। student not being aware of their limitations. আচ্ছা, বাদ দিতে হলে কোনটাকে বাদ দিবেন? Unsuitable path, আনসুইটেবল, এটাকে বাদ দিবেন না, আরো স্পষ্ট একটা আছে, not being aware of the limitations, বিটা। not বিটা achieving full. দেখুন, ইন্টারেস্টিং টাস্কের কথা এখানে বলেনি, ঠিক আছে? শুধু এই বিটাকে আপনি অটোমেটিক প্রথমে বাদ দিতে পারবেন, বাকি তিনটার মধ্যেই কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে। সো আমি সবাইকে চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি এবং আমরা 30 সেকেন্ডস আগে একটু সবার কাছ থেকে দেখে নিচ্ছি যে স্টুডেন্টরা সবাই কি বলেন। সবাই একবার ট্রাই করুন, 30 সেকেন্ডসে চ্যাট বক্সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করুন।
সবাই, শোয়েব সহ। আমি তারপরে অ্যান্সারটা বের করে দিচ্ছি আপনাদের। একটু বেশি সময় দিচ্ছি, কারণ সবাই এখানে অ্যান্সার দেয়নি। 5, 4, 3, 2, 1, 0। ওকে, সো এবার আমাদের হচ্ছে অ্যান্সারটা দিয়ে দিতে হবে। চলুন আমরা অ্যান্সারটা দেখি। আচ্ছা, সবাই আপনারা খেয়াল করুন এটার অ্যান্সারটা যেভাবে আসবে। হুম, এটার অ্যান্সারটা আসবে হচ্ছে ঠিক এইভাবে, আহ, যে মাউন্ট কোমোলাংমার উদাহরণটা সে কেন দিয়েছে। মাউন্ট কোমোলাংমা লাইনটার পরেই ও লিখেছে এই লাইনটা। সো আপনাদের সব বাদ দিয়ে এই লাইনটাকে আসলে ফোকাস করতে হবে এবং বলতে হবে এই লাইনটার সাথে কোন অপশনটা সবচেয়ে কাছাকাছি মিলছে। সবাই, ইন্ডিভিজুয়াল সাফার অ্যাট দ্য ডিমান্ড অফ দ্য কালেকটিভ, মিডিওক্রিটি প্রিভেলস, মাঝারি মানের হয়ে যায় সবাই, এবং প্রত্যেক ইন্ডিভিজুয়ালরা সাফার করে সবার দাবির কারণে। মাঝারি অবস্থাটা প্রিভেল করে, যারা ব্রাইটেস্ট তারা তাদের মানে একদম টপে উঠতে পারে না, আর যারা স্ট্রাগলার তারাও এই যে জার্নিটা সেটা এনজয় করতে পারে না। আনসুইটেবল পাথ কিনা এটা নট শিওর, এখানে স্পেসিফিকলি আনসুইটেবল কিনা সেটা বোঝা যাচ্ছে না ডিরেক্টলি। আর স্টুডেন্টরা তাদের লিমিটেশন এর ব্যাপারে জানে কি জানে না এটা আমরা ঠিক শিওর না, কারণ মিডিওক্রিটি প্রিভেল মানে হচ্ছে তারা যতটা অর্জন করতে পারতো ততদূর অর্জন করতে পারলো না। সো ডিটাও ঠিক অ্যাপ্রোপ্রিয়েট না। অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সি, স্টুডেন্টস নট অ্যাচিভিং দেয়ার ফুল পটেনশিয়াল, তারা যতটুকু অ্যাচিভ করার পটেনশিয়াল ছিল, সম্ভাবনা ছিল, সেটা তারা অ্যাচিভ করতে পারলো না। এজন্যই আমাদের অ্যান্সারটা এখানে হচ্ছে সি। সবাই ওকে, বুঝতে পারা যাচ্ছে? সিটা হচ্ছে আমাদের অ্যান্সার। হুম, আচ্ছা, আপনাদের অধিকাংশ অ্যান্সারের সাথে এটা মিলেও গেছে, ভেরি গুড। তাহলে এটা ছিল আমাদের মাউন্ট কোমোলাংমা ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ। এখন পর্যন্ত আমরা আসলে পরের প্রশ্নে যাওয়ার মতো কিছুকে আমরা পাইনি, বাট বোধহয় 6 নম্বর প্যারাগ্রাফে যাওয়ার পর এবার আমরা পাবো, কারণ 6 নম্বর প্যারাগ্রাফে বোধহয় ট্রু ফলস নট গিভেন এর অ্যান্সার গুলো আছে। সো 6 নম্বর প্যারাগ্রাফে একটা শব্দ হচ্ছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্ক্যাফোল্ডিং ইন দ্য সিক্স প্যারাগ্রাফ রেফার টু। 6 নম্বর প্যারাগ্রাফ আপনারা যারা পড়তে যাচ্ছেন বা এটা সলভ করতে যাচ্ছেন হাত তুলতে পারেন। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্ক্যাফোল্ডিং ইন দ্য সিক্স প্যারাগ্রাফ রেফারিং টু। স্ক্যাফোল্ডিং কথাটার মানে আসলে কি, কেউ কি জানেন স্ক্যাফোল্ডিং জিনিসটা কি? হাই রাইজ বিল্ডিং কে বলে নাকি? হাই রাইজ বিল্ডিং এর একটা জিনিসকে বলে হাই আর ওই রাইজ যে বিল্ডিং। টম্ব যেগুলোতে পাশ দিয়ে দাঁড়া করায়, ওকে, আমি আপনাদেরকে বরং Staging maybe. হ্যাঁ, আমার মনে হয় আপনাদেরকে ছবি দেখালে ভালো হয়। এইটাকে বলে হচ্ছে পাশ স্ক্যাফোল্ডিং। দিয়ে দিয়ে জায়গা করতো ছাদটাকে, এটা। এই যে এইটা হচ্ছে স্ক্যাফোল্ডিং, এই যে জি স্যার। এইগুলা বিশেষ করে, হ্যাঁ, বিল্ডিং বানাচ্ছে তার পাশ দিয়ে ওরা যে একটা মঞ্চর মতো বানায় যেখানে ওরা দাঁড়ায় দাঁড়ায় জিনিসগুলো করে, এগুলোকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। ইন্ডিভিজুয়াল ছবি যদি দেখায়, ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। ওকে, ঠিক আছে, তাহলে স্ক্যাফোল্ডিং আমরা বুঝলাম। স্ক্যাফোল্ডিং, স্ক্যাফোল্ডিং হচ্ছে এইটা। স্ক্যাফোল্ডিং এর বেটার একটা ছবি তুলে রাখে না। কে পড়বে, কে পড়তে চাচ্ছিল? রোমানা ম্যাম পড়বেন নাকি? জি স্যার। আচ্ছা, দাঁড়ান আমি স্ক্যাফোল্ডিং এর ছবিটা রেখে দেই এখানে।
আহ, স্যার ইন্টারাপ্ট করার জন্য সরি স্যার, আগের অ্যান্সারটা স্যার কোনটা হলো, আমি একটু করে গেছিলাম। সি, সি হয়েছে। হুম, ওরা ওই ঠিক যে আছে। মানে চূড়া পর্যন্ত উঠতে পারতেছে না আসলে, হ্যাঁ এটাই হচ্ছে জি স্যার, অ্যান্সার। এটা ধরতে পারছিলাম। আচ্ছা, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড স্কাফোল্ডিং ইন দ্য সিক্স প্যারাগ্রাফ রেফার টু? রোমান আপা পড়বেন, এবার আমরা প্যাসেজে যাব আগে, আমরা অপশনস গুলো আগেই পড়বো না। সিক্স Yes, sir. প্যারাগ্রাফ হচ্ছে এইটা, সিক্স প্যারাগ্রাফে স্কাফোল্ডিং নিয়ে বলেছে এইটা, ঠিক আছে? তাহলে আমরা এই জায়গাটুকুই যদি পড়ি তাহলে আমাদের মোটামুটি চলছে। পুরো প্যারাগ্রাফটাই আমাদের হয়তো পড়তে হবে, কারণ আমরা এখান থেকে ট্রু ফলস নট গিভেন এর অ্যান্সার পাবো। সো চলেন একটু পড়ে দেখি, আমরা এখান থেকে দুটো প্রশ্নের অ্যান্সার যেহেতু বের করতে পারবো। একটা আমি আপনাকে সামনে রেখে দিচ্ছি, জাস্ট আ সেকেন্ড। The current pedagogical paradigm. হুম, ম্যাম পড়া শুরু করুন। The current pedagogical paradigm. The current pedagogical paradigm is arguably that of constructivism, which emerged out Emerging of the work of psychologist Lev psychologist Lev Vygotsky in the Vygotsky. হুম, In the 1930s, Vygotsky emphasized the importance of targeting a student-specific zone of proximal proximal development. development, JPZ. This is the হুম, JPZ. This is the gap between what they can achieve only with support, teachers, textbooks, work example, parents, and so on, and what they can achieve independently. The purpose of teaching is to provide and then gradually remove this scaffolding scaffolding, until they are autonomous. হুম, autonomous. If we accept except this model, it follow that streaming student with similar JPDs would be an efficient and effective solution, and that forcing everyone on the same high, regardless regardless of of aptitude, aptitude aptitude, would be বি madness. ম্যাডনেস। আচ্ছা, তো বর্তমানের যে প্যারাডাইমটা সেটা হচ্ছে কনস্ট্রাকটিভিজম বলে এটাকে, এবং এটা এসেছে সাইকোলজিস্ট লেভ ভায়োস্কির ভাইগস্কির থিওরি অনুযায়ী। লেভ Yes, sir. ভায়োস্কি একটা থিওরি দিয়েছিল যে একটা স্টুডেন্টের ডেভেলপমেন্টের প্রক্সিমাল জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, মানে ওর ডেভেলপমেন্টের একটা আলাদা এরিয়া আছে, এখানে একটা গ্যাপ আছে। গ্যাপটা হচ্ছে কি, ধরুন আমরা একজন স্টুডেন্টকে কল্পনা করছি যে এটা হচ্ছে আমাদের একজন স্টুডেন্ট, সো ও হচ্ছে আমাদের স্টুডেন্ট। তো ওর একটা গ্যাপ, জেপিজি গ্যাপটা কি, ও যদি, দুটো সম্ভাবনা, সিচুয়েশন ওয়ান, ও যদি স্কুলে ভর্তি হয় এবং টিচারের হেল্প নেয় তাহলে সে কি অ্যাচিভ করতে পারবে। ধরলাম স্কুলে ভর্তি হয়ে টিচারের হেল্প নিয়ে সে হচ্ছে বইয়ের 10 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত সে অ্যাচিভ করতে পারছে, ঠিক আছে, দশ Yes, sir. চ্যাপ্টার। আর আরেকটা সম্ভাবনা হচ্ছে সে যদি টিচারের হেল্প না নেয়, ইন্ডিভিজুয়ালি প্র্যাকটিস করে, তাহলে সে কত দূর পড়তে পারবে। দেখা গেল সে তখন হচ্ছে পড়তে পারছে হচ্ছে টিচারের হেল্প ছাড়া, সে পড়তে পারছে হচ্ছে 6 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত এই সময়। তাহলে রুমান আপা, এই যে ওর একটা গ্যাপ রয়ে গেল না, যে টিচারের Yes, sir. হেল্প ছাড়া আর টিচারের হেল্প সহ, ওর গ্যাপটা Yes, sir. রয়ে গেল হচ্ছে 4, তাই না? 4 গ্যাপ। Yes, sir. এই 4টা হচ্ছে জেপি জেড, এই 4 হচ্ছে ওর জেপি জেড, মানে ওর গ্যাপ। টিচারের হেল্প ছাড়া একা একা টার্গেট করলে ওর একটা গ্যাপ রয়ে যায় 4, এটাকেই বলে হচ্ছে জেপিজেড। দিস ইজ দ্য গ্যাপ বিটুইন হোয়াট দে ক্যান অ্যাচিভ অনলি উইথ দ্য সাপোর্ট, টিচার, টেক্সট বুক, ওয়ার্ক এক্সাম্পল, প্যারেন্টস অ্যান্ড সো অন, অ্যান্ড হোয়াট দে ক্যান অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্টলি। নাও দ্য পারপাস অফ দ্য টিচিং ইজ, টিচিং এর উদ্দেশ্যটা হচ্ছে ওদেরকে কিছুটা প্রোভাইড করা, মানে কিছুটা সাপোর্ট প্রোভাইড করা, এবং আস্তে আস্তে সাপোর্ট গুলোকে সরিয়ে আনা, যেন ওদের নিজেদের ইন্ডিভিজুয়াল যে অর্জনের ব্যাপারটা সেটা যেন শক্তিশালী হতে থাকে, এবং ওদের এই যে গ্যাপটা,
এটা যেন আস্তে আস্তে কমতে থাকে। মানে বয়স যখন ধরুন একটা বাচ্চার 3 বছর, তখন তাকে রোমান আপা প্রচুর কিন্তু সাপোর্ট দিতে হবে, তাই না? জি স্যার। কারণ আপনি যদি তখন তাকে সাপোর্ট না দেন, আপনি তাকে সাপোর্ট দিয়ে এবিসিডি পড়াতে পারবেন, যদি তাকে সাপোর্ট না দেন সে একটা অক্ষরও শিখতে পারবে না, তাহলে তার জেপিজেড বা গ্যাপটা তখন হচ্ছে সবচেয়ে বেশি। কিন্তু আপনি যদি ওকে একটু পড়ান এবং তাকে একটু এনকারেজ করেন যে তুমি নিজে পড়ো, এভাবে যখন তার বয়স ধরুন 6 বছর হচ্ছে, এটা হতে পারে যে তখন আপনি তাকে সাপোর্ট করলে সে 7টা জিনিস মুখস্থ করতে পারছে, আর আপনি সাপোর্ট না করলে সে 6টা জিনিস মুখস্থ করতে পারছে। মানে গ্যাপটা কিন্তু কমে এসেছে অনেকটাই। সবাই বুঝতে পারছেন তো, তাই না? জি তো স্যার। উদ্দেশ্যটা হচ্ছে, টিচিং এর উদ্দেশ্যটা হচ্ছে একটু করে দেয়া, প্রোভাইড করা এবং গ্র্যাজুয়ালি রিমুভিং দ্য স্কাফোল্ডিং, মানে যেটার উপর দাঁড়িয়ে সে হচ্ছে শিখছে, মানে যে সাপোর্ট গুলো সে পাচ্ছে। স্কাফোল্ডিং বলতে এখানে সাপোর্টটা বোঝাচ্ছে, সাপোর্টটা আস্তে আস্তে কি করা, সরিয়ে নেওয়া। ইট ফলোজ দ্যাট ইফ উই একসেপ্ট দিস মডেল, এই মডেলটা যদি আমরা একসেপ্ট করি, আপনাদের কাছে কেমন মনে হচ্ছে? এই মডেলটা কি ভালো মনে হচ্ছে? ভয়েস ভাইগটস্কির ঠিক আছে না? এভাবেই তো বোধহয় আমরা পড়াই, রাইট? এভাবেই তো আমরা মনে হয় পড়াই। ইট ফলোজ দ্যাট স্ট্রিমিং স্টুডেন্ট উইথ সিমিলার জেপিজি উড বি অ্যান ইফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট সলিউশন। মানে যে সমস্ত স্টুডেন্টের জেপিজি জেড একরকম, মানে তাদের নিজেদের পড়ার এবিলিটি এবং টিচারের সাপোর্ট পেয়ে পড়ার এবিলিটির গ্যাপটা সমান, ওদেরকে যদি আমরা একসাথে রাখি এবং একসাথে ওদেরকে যদি আমরা ট্রেনিং দেই, তাহলে কি হবে, ইফেক্টিভ সলিউশন হবে। এই মডেলটা এই কথাটাই বলছে। অ্যান্ড ফোর্সিং এভরিওয়ান অন দ্য সেম হাইক, এবং সবাইকে একই হাইকে, মানে একই যাত্রায় নিয়ে আসাটা একটা ম্যাডনেস। এটা হচ্ছে ভয়েসকের এই মডেলটা বলছে। নাও এবার আম, রোমান আপা, অপশনস গুলো আপনি পড়বেন আর আমরা অপশনস গুলো থেকে কিছুটা বাদ দিব। পড়ুন তো দেখি এবিসিডি কি বলছে। এ হলো the factors which prevent student from learning effectively. B, the environment where most of students learning takes place. C, the assistance given to a student in their initial stage of learning. D, the setting of appropriate learning targets for a student's aptitude. স্কাফোল্ডিং বলতে এখানে কোন জিনিসটাকে বোঝাচ্ছে, এটাই রোমান আপা আপনাদের কিন্তু খুঁজতে হবে, যে স্কাফোল্ডিং বলতে আজকে আমরা যেটা জি স্যার। পড়লাম সেটা এখানে কি বোঝাচ্ছে। সো জি আমরা স্যার, এখান থেকে দেখতেছি। রোমান আপা সবাইকে টাইম দেওয়ার আগে আপনি দেখুন তো কোনো একটা অপশনকে আপনি বাদ দিতে পারছেন কিনা, যে এটা হবে না আমার মনে হয়, কোনটা হবে না। স্যার, এটা স্যার বুঝতেছি না স্যার। একটা অপশনকে বাদ দিতে হবে, যে কোনো একটা অপশনকে বাদ দেওয়ার চেষ্টা করুন, একটাকে বাদ দিতে পারলেও চলবে। স্কাফোল্ডিং বলতে কোনটাকে বোঝাচ্ছে না, নিশ্চিত? দ্য ফ্যাক্টর যেটা প্রিভেন্ট মানে বাধা দিচ্ছে স্টুডেন্টদেরকে ইফেক্টিভলি লার্নিং থেকে, এনভায়রনমেন্ট যেখানে অধিকাংশ স্টুডেন্টের লার্নিংটা ঘটে, যে অ্যাসিস্ট্যান্সটা স্টুডেন্টদেরকে দেওয়া হয় তাদের ইনিশিয়াল স্টেজ অফ লার্নিং এ, আর যে সেটিং অফ অ্যাপ্রোপ্রিয়েট লার্নিং, এখানে সেটিং মানে হচ্ছে এনভায়রনমেন্ট অফ অ্যাপ্রোপ্রিয়েট লার্নিং টার্গেট ফর স্টুডেন্টস অ্যাপটিটিউড, তাদের দক্ষতা অনুযায়ী। স্যার এটা বাদ দেওয়া যায় না? কোনটা? এ স্যার, এ দ্য ও ফ্যাক্টরস এ, which prevent student from learning effective. হ্যাঁ, এটাকে বাদ দেওয়া যায়, কারণ এখানে আসলে নেগেটিভ কিছু বলেনি স্ক্যাফোল্ডিং কে, যে ওরা প্রিভেন্ট করতেছে এটা আসলে বলেনি। একে বাদ দেওয়া যাচ্ছে, কারেক্ট অফ থিঙ্কিং। এবার চ্যাট বক্সটা আমি ওপেন করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে 30 সেকেন্ডস এর মধ্যে একটু শেয়ার করার চেষ্টা করুন কোনটা আমাদের অ্যান্সার হতে পারে। 30 সেকেন্ডস, থিঙ্ক অ্যাবাউট ইট। এবং এরই সাথে সাথে আমাদের টাইমটা শেষ হচ্ছে। আম ওকে, সবাই আমরা অ্যান্সার গুলো শেয়ার করছি, বি আর সি আমাদের হচ্ছে মূলত অ্যান্সার।
তাহলে এ বাদ যাচ্ছে এবং ডি বাদ যাচ্ছে, দেখি অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপটিটিউড, হ্যাঁ সেটিং অফ অ্যাপ্রোপ্রিয়েট লার্নিং, হ্যাঁ স্কাফোল্ডিং কে অ্যাপ্রোপ্রিয়েট লার্নিং বলা যায় না। বিআরসির মধ্যে একটা অ্যান্সার আমাদের হবে। বিআরসির মধ্যে আমি একটাকে বাদ দিতে পারছি, সেটা হচ্ছে দ্য এনভায়রনমেন্ট ওয়ার মোস্ট অফ দ্য স্টুডেন্টস লার্নিং টেক প্লেস। এখানে দেখুন আপনারা কোথাও মোস্ট অফ দ্য স্টুডেন্টদের লার্নিংটা ঘটে যে এরকম কোন উদাহরণ আপনারা পাননি। অধিকাংশ স্টুডেন্টদের ঘটনা এখানে কোথাও বলেনি। সো আপনারা আসলে বিটাকে বাদ দিতে পারছেন। রইল বাকি সি, দ্য অ্যাসিস্ট্যান্স গিভেন টু আ স্টুডেন্ট ইন দ্যার ইনিশিয়াল স্টেজ অফ লার্নিং। আমি কিন্তু এটাই আপনাদের বলেছিলাম, দ্য পারপাস অফ দ্য টিচিং ইজ টু প্রোভাইড অ্যান্ড দেন গ্রাজুয়ালি রিমুভ দিস স্কাফোল্ডিং। তাহলে দিস স্কাফোল্ডিং বলতে কি বোঝাচ্ছে, যে গ্যাপ বিটুইন এইটা আর কি, হোয়াট দে ক্যান অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্টলি, তাদের এই যে এই জিনিসগুলো হচ্ছে স্কাফোল্ডিং, সাপোর্ট গুলো আর কি। তো এই জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমাদের মোটামুটি হচ্ছে the assistance given to the student in the initial stage of their learning। প্রথমে তাদেরকে যে সাপোর্টটা দেওয়া হয়, এই যে সাপোর্টের সাথে আমাদের সরাসরি কিন্তু মিলে যাচ্ছে অ্যাসিস্ট্যান্স কথাটা। তো এই সাপোর্ট গুলাকেই বলছে স্কাফোল্ডিং, তার মানে দ্য অ্যাসিস্ট্যান্স গিভেন টু আ স্টুডেন্ট ইন দেয়ার ইনিশিয়াল স্টেজ অফ লার্নিং। এই জন্য আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে সি। ওকে সবাই, সিটা বুঝতে পেরেছি, ওই যে সাপোর্ট এবং অ্যাসিস্ট্যান্স এভাবে মিলে গেল আর কি। এখন আমরা যেহেতু ভাইগস্কি পড়েছি, আমরা এখান থেকে আমাদের ইয়েস নো নট গিভেন এর কোনো অ্যান্সার এসেছে কিনা এটাকেও একটু চেক করব। তো চলুন আমরা দেখি, পরের মাল্টিপল চয়েসে যাওয়ার আগে বা গ্যাপ ফিলিং এ যাওয়ার আগে আমরা একটু দেখি এখান থেকে ইয়েস নো নট গিভেন এর কোনো অ্যান্সার মিলছে কিনা। ইয়েস নো নট গিভেন এর প্রথম প্রশ্নটা হচ্ছে এটা নিয়ে, পরেরটা আবার এম কে ও নিয়ে। এম কে ও কোথাও পেলে আমরা সেটার অ্যান্সারটা দেখবো। তো ভয়েস কির মডেলটা আমরা চলুন একটু দেখি। তো ভয়েস কির মডেলটা আপনারা এখানে পড়লেন, পড়ার পর বলেন তো এই প্রশ্নটার জবাব আপনারা কি দেবেন। ইয়েস নো নট গিভেন। এটার অ্যান্সার কি ইয়েস সত্য, নো এটার পুরোপুরি বিপরীত কথা আমরা পাচ্ছি, মানে এটাকে না বলা যাচ্ছে, নাকি এটাকে হ্যাঁ বা না কিছুই বলা যাচ্ছে না। ভয়েস কি মডেলটা মিক্সড এবিলিটির ক্লাসকে সাপোর্ট করে, হ্যাঁ নাকি না, কি মনে হয়? আশিক বলছে করে না, শোয়েব বলছে করে না। শোয়েব, আশিক কেন মনে হচ্ছে করে না? আনমিউট করে বলো তো ভাইয়া, কেন মনে হচ্ছে করে না? আর এখানে তো ভয়েস স্ক্রিপ্ট সম্পর্কে বলছে যে একটা জোন যেখানে মানে ওই পোর্টাল টাইপিং স্টুডেন্ট স্পেসিফিক জোন। আর ওই যে দেখো, এই যে এই জায়গায় বলেছে স্ট্রিমিংটাকেই সে হচ্ছে সাপোর্ট করছে, আর হ্যাঁ বলেছে যে ফোর্সিং এভরিওয়ান অন দ্য সেম হাইক, এটাই হচ্ছে মিক্সড এবিলিটি, এটাকে বলছে ম্যাডনেস, তাই না? তো মিক্সড এবিলিটিকে সে আসলে মূলত ম্যাডনেস বলতেছে, আর বলতেছে স্ট্রিমিংটাই আসলে করা উচিত, এটাই ইফেক্টিভ সলিউশন। তাহলে সে আসলে সাপোর্ট করতেছে স্ট্রিমিং ক্লাসকে, মিক্সড এবিলিটির ক্লাসকে না। তো জি। নো আসলে বলেছে, কারণ ম্যাডনেস গালাগাল দিতেছে আসলে, তো এই জন্যই অ্যান্সারটা হবে হচ্ছে নো। ওকে, তো এভাবে একই জায়গা থেকে আমরা একাধিক অ্যান্সারকে আসলে পেয়ে যাচ্ছি। সবাই এই পর্যন্ত ওকে, রাইট? তাহলে আমরা স্যার এই তিনটা অ্যান্সার। অ্যান্সারটা এখান থেকে নিতে পারতাম না? ওই যে কোনটা? এই এটার অ্যান্সারটা নো এর অ্যান্সারটা ওই যে ভয়েস কি প্যাসেজ দ্য অফ টার্গেটিং স্টুডেন্ট হুম হুম। স্পেসিফিক জোন, এখান থেকে না? হ্যাঁ, ওদের ওদের জায়গা থেকেও দেওয়া যেত, বাট ওই যে লাস্টের লাইনটা হচ্ছে ধরো মিক্সড এবিলিটির কথাকে ডিরেক্টলি বলছে, আমাদের দরকার যে মিক্সড এবিলিটিকে সে সাপোর্ট করে কি করে না এই কথাটা ডেফিনেটলি বের করা। তো এই লাস্টের লাইনটা আসলে মিক্সড এবিলিটির ইন্ডিকেশন, তো এখান থেকে আসলে মূলত আমাদের অ্যান্সারটা আসছে, কারণ আদারওয়াইজ আমাদের অ্যান্সারটা তাহলে নট গিভেন হয়ে যেতে পারতো। কারণ সে হচ্ছে ওকে ফাইন, সে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টকে সাপোর্ট করে, কিন্তু মিক্সড এবিলিটিকে যে সাপোর্ট করে না এটা ডিরেক্টলি কোথায় বলেছে শোয়েব? হুম, এটা ডিরেক্টলি বলেছে এই জায়গাতে, যে সবাইকে সেম হাইকে ফোর্স করাটা, অর্থাৎ আগের প্যারাগ্রাফ পড়ে আসার কারণে তুমি জানো এটা আসলে ইঙ্গিত দিচ্ছে মিক্সড এবিলিটির ক্লাসকে। এটাও আরেকটা জিনিস দেখেছো যে আমাদের
কনটেক্সট আর কি ম্যাটার করে, ওভারঅল আসলে কি বোঝাচ্ছে, নাহলে সেম হাইকের কথাটা তোমরা তো বুঝতেই পারতে না আগের প্যারাগ্রাফটা না পড়লে। এই জন্য আমাদের অ্যান্সারটা আসলে এখানে নো আসছে। Okay? Yes. তো 30 এবং আবার আমরা 36 অ্যান্সার পেয়ে গেছি, এবার আমরা 31-এ যাব এবং আমরা দেখবো 31-এর পরে আবার আমরা গ্যাপ ফিলিং এর কিছু অ্যান্সার বের করতে পারি কিনা। ও 30-এর শেষ আমাদের, তাই না? তাহলে এরপরে হচ্ছে আমাদের 31ই হচ্ছে আমাদের গ্যাপ ফিলিং উইথ ক্লুজ। তাহলে এটা বলেছে ইজ স্ট্রিমিং ইফেক্টিভ, স্ট্রিমিংটা ইফেক্টিভ কিনা। আর এখানে বলেছে যে রং ক্লাস এবং অপশনস কিছু আছে, আমরা এটাকে একটু আলাদা করে নেই। লেটস সি। হুম, তো প্রথম প্রশ্নটাকে দেখা যাক এবং আপনাদের মধ্যে থেকে কে এটাকে সলভ করতে এগিয়ে আসবেন একটু আপনার হাত তুলুন বা আনমিউট করুন। অ্যাকর্ডিং টু প্রফেসর জন হেইটি অফ দি মেলবোর্ন এডুকেশন রিসার্চ ইনস্টিটিউট, there is a very there is very little indication that streaming leads to dash. স্ট্রিমিং এর কারণে কারণে কিছু একটা হয়, এটার প্রমাণ খুব কমই আসলে পাওয়া যাচ্ছে। কি হতে পারে, আগে প্যাসেজে যাওয়ার আগে আগে অপশনস গুলো দেখে নেই আমরা, যে নিচের অপশনস গুলোর মধ্যে থেকে কোনটা আমাদের কারেক্ট আনসার হতে পারে। স্ট্রিমিং লিডস টু রং ক্লাসেস, স্ট্রিমিং লিডস টু লোয়ার এক্সপেকটেশন, এভারেজ লার্নার, বটম সেটস, ব্রাইটেস্ট পিপল, ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ড। তারপরে হচ্ছে উইকার স্টুডেন্ট, হায়ার অ্যাচিভমেন্ট, পজিটিভ ইমপ্রেশন। এখন ও ভালো কথা না খারাপ কথা বলছে? হি পয়েন্টস আউট দ্যাট স্কুল উইচ ইউজ স্ট্রিমিং, ওকে বোঝা যাচ্ছে না। তো এখানে 31-এর সম্ভাব্য অ্যান্সার কোনগুলো হতে পারে আগে আপনারা একটু ভেবে ফেলবেন। কার কোন আইডিয়া, কোনগুলো মিলতেছে বলেন তো, এ থেকে আয়ের মধ্যে কোনগুলো হতে পারে? প্যাসেজে যাওয়ার আগে কি মনে হয়? সি মিলতেছে, সি মিলতেছে। আই নম্বর কোনগুলো? বি সি। বি, সি, কয়েকটা অপশন আমরা রাখি, বি, সি, আর লোয়ার এইচ। এক্সপেকটেশন, এভারেজ লার্নার, বটম সেট তো হবে না। ই দেখেন ব্রাইটেস্ট পিপল হতে পারে, ই এইচ। আর এইচ হতে পারে। হ্যাঁ, এই কয়টাই বিসিইএইচ। তো বিসিইএইচ এর মধ্যে কোনটা, এবার আমরা ও কি বলছে সেটা একটু পড়ে দেখার চেষ্টা করি। সো লেটস সি কোনটা হতে পারে। ওকে, সো আমরা যাব হচ্ছে জন হেইটি এবং মেলবোর্ন এডুকেশন রিসার্চ ইনস্টিটিউটে, ভেরি লিটল ইন্ডিকেশন, এই কথাটার সাথে ম্যাচ করার চেষ্টা করি। এখান থেকে আমাদের অ্যান্সারটা আসবে। কে পড়বে? ওকে, আমি হচ্ছে পড়ে দিচ্ছি। প্রফেসর জন হেইটি, ডিরেক্টর অফ দ্য মেলবোর্ন এডুকেশন রিসার্চ ইনস্টিটিউট, নোটস দ্যাট, সে নোট করছে যে ট্র্যাকিং হ্যাজ মিনিমাল ইফেক্ট অন লার্নিং আউটকাম, ওই ভেরি লিটল ইন্ডিকেশন। হোয়াট ইজ মোর, স্ট্রিমিং অ্যাপিয়ার্স টু সিগনিফিকেন্টলি অ্যান্ড নেগেটিভলি affect those students assigned to the lower set. The student tend to have much higher representation of low science status, less significant, এটার দিকে চলে যাচ্ছে। তো এইখান থেকে আমাদের আসলে অ্যান্সারটা চলে এসেছে। ট্র্যাকিং হ্যাজ মিনিমাল ইফেক্ট অন লার্নিং আউটকাম, এই কথাটার সাথে আমরা এখন একটু দেখি কোনো অ্যান্সার আমাদের ম্যাচ করছে কিনা। সো লেটস সি, এখানে ওরা বলছে বিসিইএইচ এর মধ্যে কোনোটা আমাদের ম্যাচ করছে কিনা এইটার সাথে, যে প্রফেসর হেইটি এইমাত্র যে কথাটা বললো। আচ্ছা, আমরা একটু এটাকে সরাই। হুম, সবাই খেয়াল করুন, প্রফেসর জন হেইটি, ডিরেক্টর অফ দ্য মেলবোর্ন এডুকেশন ইনস্টিটিউট, নোট দ্যাট ট্র্যাকিং হ্যাজ মিনিমাল ইফেক্ট অন লার্নিং আউটকাম.
আরো বলছে ভেরি লিটল ইন্ডিকেশন দ্যাট স্ট্রিমিং লিডস টু, তাহলে আউটকামের উপরে খুব কমই আসলে প্রভাব ফেলে। আউটকামের সাথে রিলেটেড কোনো অপশনস আছে কিনা বিসিইএইচ এর মধ্যে, চলেন আমরা একটু দেখি। বিসিইএইচ এর মধ্যে রং ক্লাস তো হবে না নিশ্চিত, লিডস টু রং ক্লাস না, লোয়ার এক্সপেকটেশন মিনিমাম ইফেক্ট অফ লার্নিং আউটকাম, এক্সপেকটেশন আর আউটকাম মিলছে না, এভারেজ higher লার্নারটাও মিলছে না, বটম সেট মিলছে না, আহ মিলছে না হচ্ছে ব্রাইটেস্ট পিপল আউটকাম স্ট্রিমিং লিডস টু ব্রাইটেস্ট পিপল, হতে পারে ব্রাইট হয়ে যাচ্ছে, ওকে রাখলাম। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে না, উইকার স্টুডেন্ট হচ্ছে না, হায়ার অ্যাচিভমেন্ট, আউটকাম আর অ্যাচিভমেন্টের মধ্যে মিল আছে, পজিটিভ ইমপ্রেশনের সাথে মিলছে না। ইআরএইচ এর মধ্যে বেটার অ্যান্সার কোনটা এভরিওয়ান? এইচ 8 number. এইচ বেশি মিলতেছে আসলে আউটকামের সাথে, সো বেটার অ্যান্সার অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে ট্রুলি এইচ। বাকিগুলোকে আমরা কেটে দেব, আমাদের অ্যান্সার হচ্ছে এইচ, যে লিডস টু হায়ার অ্যাচিভমেন্ট। এইচ কে আপনারা মার্ক করে ফেলবেন এবং বাকিগুলোকে বাদ দিয়ে দেবেন। ওকে, সো এইভাবে আমাদের একটা অ্যান্সার চলে আসলো। ওকে, এবার পরের প্রশ্নটা দেখুন, হি পয়েন্টস আউট দ্যাট ইন স্কুলস হুইচ ইউজ স্ট্রিমিং মোস্ট সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট অন দোজ স্টুডেন্ট প্লেস ইন দ্য ড্যাশ স্পেশালি ওয়্যার এ লার্জ প্রপোর্শন অফ দেম হ্যাভ ড্যাশ। আচ্ছা, সে দেখিয়েছে যে যেই স্কুলগুলোতে স্ট্রিমিং ইউজ করা হয় সবচেয়ে সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট পড়ে হচ্ছে যারা ড্যাশে আছে, দা ড্যাশে আছে, আর লার্জ প্রপোর্শন আছে হচ্ছে ড্যাশ, তাদের ওয়্যার লার্জ প্রপোর্শন অফ দেম, তাদের লার্জ প্রপোর্শনের কিছু একটা আছে। তাহলে আমরা এখন দেখবো স্ট্রিমিং ইউজ যেখানে করে সবচেয়ে সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট কাদের উপরে আসলে পড়ে, প্লেসড ইন দ্য হোয়াট। চলুন আমরা একটু প্যাসেজ দেখি, তারপরের কোথাও আছে। What is more, streaming appear to significantly and negatively affect those students assigned to the lowest set. These students tend to have much higher representation of low socioeconomic classes. হুম, আচ্ছা, লেস সিগনিফিকেন্ট হচ্ছে এটা, আর আমরা এখন দেখতে যাচ্ছি মোস্ট সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট। তো সে যেহেতু বলছে মোস্ট সিগনিফিকেন্ট, তাহলে আমরা মোস্ট সিগনিফিকেন্টকে নিব, লেস সিগনিফিকেন্টের আগ পর্যন্ত হচ্ছে আমাদের মোস্ট সিগনিফিকেন্টের অ্যান্সার। লেস সিগনিফিকেন্টের আগ পর্যন্ত আমাদের হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট, মোস্ট সিগনিফিকেন্টলি এটার অ্যান্সার। তো লেটস সি কি হতে পারে আমাদের অ্যান্সার। What is more, streaming appear to significantly and negatively affect those students assigned to the lowest set. These students tend to have much higher representation of low socioeconomic class. আচ্ছা, তাহলে এই দুটো অ্যান্সারের সাথে 32 এবং 33-এর সাথে কোনগুলো মিলছে চলেন আমরা দেখি। স্টুডেন্ট প্লেসড ইন দ্য রং ক্লাস, লোয়ার এক্সপেকটেশন, এভারেজ লার্নার, বটম সেট, brightest people, disadvantaged background, weaker student, positive student impression, কোনটা মিলতেছে এভরিওয়ান? বটম সেট। Expectations. লোয়েস্ট সেট বলেছে, নেগেটিভলি এফেক্ট করে লোয়েস্ট সেটস কে, এটার সাথে সবচেয়ে বেশি মিলছে হচ্ছে বটম সেট, রাইট? লোয়েস্ট সেটের সাথে সবচেয়ে বেশি মিলছে হচ্ছে বটম সেট। আমাদের অ্যান্সারও সেটাই হয়ে যাবে, আমরা অ্যান্সারটা দিয়ে দিচ্ছি ডি। আর তারপরেরটা পরেরটা বলছে স্পেশালি ওয়্যার দ্য লার্জ প্রপোর্শন অফ দেম হ্যাভ ড্যাশ, এটার সাথে মিলতে হবে দিস স্টুডেন্টস টেন্ড টু হ্যাভ মাচ হায়ার রিপ্রেজেন্টেশন অফ লো সোশিও ইকোনমিক ক্লাস, লো সোশিও ইকোনমিক ক্লাস, রং ক্লাস,
লোয়ার এক্সপেকটেশন, এভারেজ লার্নার, বটম সেট তো হয়ে গেছে, ব্রাইটেস্ট পিপল, ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ড, পজিটিভ ইমপ্রেশন, উইকার স্টুডেন্ট। কোনটা মিলছে? এফ 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 মিলতেছে। এফ এ কি বলেছে আমাদের দেখি, ডিসঅ্যাডভান্টেজ ব্যাকগ্রাউন্ড, এখানে বলছে লো সোশিও ইকোনমিক ক্লাস। লো সোশিও ইকোনমিক ক্লাস বলতে এখানে বোঝাচ্ছে টাকা পয়সা কম থাকা, গরিব আর কি, তাই না? এটার সাথে এই কথাটা আসলে মিলতেছে, ব্যাকগ্রাউন্ডের সাথে এইটা মিলে যাচ্ছে। সো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে এফ। ঠিক আছে, এ পর্যন্ত সবাই একটু দেখে নেন। নাও 34 এর অ্যান্সারের জন্য আমরা প্যাসেজের পরের অংশ দিকে খেয়াল করতে পারি, লেস সিগনিফিক্যান্ট। তাহলে মিনওয়াইল ফর দ্য ড্যাশ দেয়ার অ্যাপিয়ার্স টু বি অনলি মিনিমাল অ্যাডভান্টেজ। মিনিমাল অ্যাডভান্টেজ হচ্ছে লেস সিগনিফিক্যান্ট বা স্মল বেনিফিট আর কি। স্মল বেনিফিট হচ্ছে দোজ লাকি ক্লেভার স্টুডেন্ট ইন দ্য হায়ার সেটের লাকি ক্লেভার স্টুডেন্টদের জন্য। তো সবাই কি হবে, 34 অ্যান্সারটা কি হবে? 34 অ্যান্সারটা কিন্তু এতক্ষণ আপনাদের জন্য ইজিলি অ্যাপিয়ার হয়ে যাওয়ার কথা। রং ক্লাস, লোয়ার এক্সপেকটেশন, এভারেজ লার্নার, ডিসঅ্যাডভান্টেজ, পজিটিভ ইমপ্রেশন, উইকার স্টুডেন্ট, বটম সেট, ব্রাইটেস্ট পিপল। কোনটা? ওকে, আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে স্মার্ট স্টুডেন্ট। সো এটার সাথে মিলছে, হ্যাঁ, চ্যাট বক্সে আপনারা যেটা লিখছেন এটাই হচ্ছে আমাদের সবচেয়ে কারেক্ট অ্যান্সার, ব্রাইটেস্ট পিপল। সো এছাড়া আমাদের এফ আমাদের অ্যান্সার হয়ে গেছে। Correct answer. Last question. A further issue is that teachers tend to have dash of students in streamed group. টিচাররা কিছু একটা করে, কি করে, টিচারদের একটা প্রবণতা থাকে যে তারা ড্যাশ রাখবে স্টুডেন্টদেরকে, ড্যাশ অফ স্টুডেন্টস ইন স্ট্রিমড গ্রুপ, ড্যাশ অফ স্টুডেন্টস ইন স্ট্রিম গ্রুপস, পজিটিভ ইমপ্রেশন, এভারেজ লার্নার, লোয়ার এক্সপেকটেশন, রং ক্লাসেস। রং ক্লাসেস অফ স্টুডেন্ট হতে পারে, রং হ্যাভ উইকার স্টুডেন্টস অফ, না স্টুডেন্টস হবে না, তাহলে এখানে নিশ্চিতভাবে এখানে অ্যান্সারটা হবে না এইটা, কারণ স্টুডেন্টস স্টুডেন্টস তো দুবার বসবে না। হ্যাভ ড্যাশ অফ স্টুডেন্টস, পজিটিভ ইমপ্রেশনস অফ স্টুডেন্টস হওয়ার কথা না। লোয়ার এক্সপেকটেশন অফ স্টুডেন্টস ইন স্ট্রিম গ্রুপ, ওকে। এভারেজ লার্নার্স অফ স্টুডেন্টস ইন স্ট্রিম গ্রুপ, লার্নার্স এবং স্টুডেন্টস কাছাকাছি মিলে যায়, এটা কম হওয়ার কথা। সো রং ক্লাস, লোয়ার এক্সপেকটেশন বেশি চান্স। আর এর মধ্যে আমরা একটু দেখি কি বলেছে, টিচারদের প্রবণতাটা কি আসলে থাকে। রং রং রং, ওকে। প্রশ্নটা কি ছিল? টেন টু হ্যাভ ড্যাশ অফ স্টুডেন্ট ইন স্ট্রিম গ্রুপ, কাদেরকে হচ্ছে স্ট্রিম গ্রুপে তারা রাখে? হুম, এখান থেকে আসছে স্ট্রিম গ্রুপে, এটা মিক্সড এনভায়রনমেন্টের, এটা সবটা মিলিয়ে আসলে অ্যান্সারটা আসবে। তো দেখেন এই জায়গাটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। ইন দ্য লেটেস্ট আপডেট অফ হেইটিস ইনফ্লুয়েন্সিয়াল মেটা অ্যানালাইসিস অফ দ্য ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং স্টুডেন্টস অ্যাচিভমেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট ফ্যাক্টর ইজ দ্য টিচার্স এস্টিমেট অফ অ্যাচিভমেন্ট। এটা এখানে মিলছে আর কি, টিচার্স ড্যাশ অফ স্টুডেন্টস, আচ্ছা কাদেরকে রাখে, টিচারদের যে এস্টিমেশন অফ অ্যাচিভমেন্টে সেটা একটা ফ্যাক্টর। স্ট্রিমিং স্টুডেন্ট বাই ডায়াগনোসড অ্যাচিভমেন্ট অটোমেটিক্যালি লিমিট হোয়াট দ্য টিচার ফিল দ্য স্টুডেন্ট ইজ কেপেবল অফ। স্ট্রিমিং যদি করা হয় স্টুডেন্টদের ব্যাপারে, অটোমেটিকলি টিচারদের ফিলিংটাকে লিমিটেড করে দেয় যে স্টুডেন্টরা কিসে কেপেবল। এইটার অ্যান্সার আপনারা যদি এই লাইন থেকে বুঝতে পারেন তাহলে এটা একটা সিগনিফিকেন্ট অ্যাচিভমেন্ট আসলে হবে। আমি আপনাদের বুঝিয়ে দিব, বাট সবাই একটু আমাকে বলার চেষ্টা করুন এই জায়গা থেকে অ্যান্সারটা আসলে এসেছে, বাট হোয়াট ইজ দ্য অ্যান্সার?
অ্যাচিভমেন্টের ব্যাপারে যখন স্ট্রিমিং স্টুডেন্টদেরকে একটু মানে দেখা হলো, তখন দেখা যাচ্ছে যে এটা অটোমেটিকলি টিচাররা স্টুডেন্টরা কিসে কেপেবল এই ব্যাপারটার ফিলিংটাকে লিমিটেড করে দেয়। Sir, positive impression. লিমিট করে দেওয়াটা পজিটিভ? আপনি কি কেপেবল সেটার ব্যাপারে আমার ফিলিংটা লিমিটেড হয়ে গেছে, আমি মনে করতেছি আপনি এইটার বেশি পাবেন না, এটা কি না স্যার, পজিটিভ এটা মনে তো হচ্ছে? পজিটিভ হচ্ছে না স্যার। এটা আসলে পজিটিভ হচ্ছে না। অ্যাভারেজ লার্নার। এভারেজ লার্নার্স অফ স্টুডেন্টস, তাহলে lower expectations of এটার অ্যান্সার আসলে লোয়ার এক্সপেকটেশন। লিমিট করে দিচ্ছে, তারা ভাবছে জি যে স্যার, তাদের lower এক্সপেকটেশনটা কি। The further issue is that teachers tend to have lower expectation of students in streaming group. Stream গ্রুপের স্টুডেন্টদের ব্যাপারে টিচারদের অটোমেটিকলি লোয়ার এক্সপেকটেশন আসলে তৈরি হয়ে যায়। তারা মনেই করে যে স্টুডেন্টরা অত বেশি ভালো পারবে না। সো এইটাকে এখানে বলছে অটোমেটিকলি লিমিট হোয়াট টিচার ফিলস দ্য স্টুডেন্ট ইজ কেপেবল অফ। এই লিমিট কথাটাই আসলে বোঝাচ্ছে লোয়ার এক্সপেকটেশন। ঠিক আছে, এই জন্য আমাদের অ্যান্সারটা বি চলে আসলো। গ্যাপ ফিলিং আমরা করলাম। আমার মনে হয় লাস্টেরটা একটু কঠিন ছিল, বাট বাদ বাকিগুলো আপনারা মনে হয় মোটামুটি পারলেন। সো এটা একটা ব্যাপার যে আমাদের একটা দুটো তো কঠিন আসলে থাকবেই, বাট স্টিল ওভারঅল আমরা ট্রাই করব। আমাদের ট্রু ফলস নট গিভেন এর কয়েকটা প্রশ্ন বাকি আছে, তাহলে আমাদের পুরো প্যাসেজটাই শেষ। সো আমরা দেখি এখান থেকে কয়েকটা আমরা করতে পারি কিনা, আমাদের অবশ্য সময়ও শেষ। আমি একটু দেখিয়ে দিচ্ছি বাকিগুলোর অ্যান্সার গুলো কোথায় আছে। Some teachers are uncertain about allowing students to take on MKO role in the classroom. কিছু টিচাররা আনসার্টেন যে স্টুডেন্টদেরকে তারা এমকেও রোল নিতে দিবে কি দিবে না। এইটার আমরা একটু অ্যান্সারটাকে চেক করে নিয়ে আমরা বাকিগুলোকে রেখে দিতে পারি। তিনটাকে আমরা আমাদের প্র্যাকটিসের জন্য রেখে দিতে পারি। এমকেও রোলটা কোথায় আছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাকি অ্যান্সার গুলো ফলো করছে। এমকেও রোলটা এখানে আমরা এমকেও রোল পাইনি। এই যে এমকিউ ইন দ্য রোল, তাই না, এমকিউ ইন দ্য ক্লাসরুম। তো ওয়াইল, এই যে আমরা দেখি while teachers are traditionally the MQs in the classroom, the value of knowledgeable students peer must not go unrecognized here. MQOs মানেটা কি? এই যে এটা হচ্ছে আমাদের MQOs। ক্রুশাল, একটু আমরা এটাকে দেখে নিই দাদা, এই অংশটুকুকে আমি একটু আমাদের কোশ্চেনের অংশে নিয়ে আসি। এইটুকুর মধ্যে অ্যান্সারটা আছে। হুম, সবাই একটু আপনারা খেয়াল করুন, দেখুন তো 37-এর অ্যান্সারটা আপনারা বুঝতে পারছেন কিনা। A crucial aspect of constructive theory is that the role of MKO more knowledgeable than other in the knowledge construction. মানে ক্লাসের ভিতরে সবচেয়ে মোর নলেজেবল দেন আদার্সটা আসলে কে? While teachers are traditionally the MKOs in the class, টিচাররা হচ্ছে ট্রেডিশনালি সাধারণত ক্লাসের এমকেও মানে সবচেয়ে নলেজেবল পারসন। The value of knowledgeable students pair must not go unrecognized either. কিন্তু ক্লাসে স্টুডেন্টদের মধ্যেও যদি কেউ নলেজেবল থাকে, তাদের যে গুরুত্বটা এটাকেও আনরেকগনাইজেবল যাওয়াটা উচিত না আসলে। মানে ক্লাসের ভিতরে নলেজেবল কিছু স্টুডেন্ট থাকাটাও আসলে ভালো, এটাই ওরা এখানে বোঝাতে চাচ্ছে। যে ক্লাসের ভিতরে সবচেয়ে বেশি এমকেওস, কিন্তু তারপরেও কোনো স্টুডেন্টও যদি ভালো জানে তাহলে সেটাকেও কিন্তু কি করতে হবে, রেকগনাইজ করতে হবে, আনরেকগনাইজ রাখাটা উচিত না, এটা আসলে বলছে। তো 37 নম্বর প্রশ্নটাকে আপনারা যদি খেয়াল করেন, সাম টিচার্স আর আনসার্টেন অ্যাবাউট অ্যালাউইং স্টুডেন্টস টু টেক অন এমকেও রোল মোস্ট নলেজেবল অন দ্য ক্লাস দেন আদার্স ইন দ্য ক্লাসরুম। হ্যাঁ বলা যাচ্ছে কিনা, না সাম টিচার্স আর নট আনসার্টেন, নট বলা যাচ্ছে কিনা,
হ্যাঁ বা না বলতে না পারলে এটাকে আমরা নট গিভেন দিতে হবে। বলেন হ্যাঁ না বলা যাচ্ছে কিনা, ইয়েস নো নট গিভেন কোনটা হবে? Not given. হ্যাঁ Sir, বলা not যাচ্ছে, given. ওর টিচাররা যে আচ্ছা আনসার্টেন এটা বলা যাচ্ছে না, টিচাররা যে আনসার্টেন না এটাও বলা যাচ্ছে না, সো অ্যান্সারটা হচ্ছে নট গিভেন। কারেক্ট। সো এরপরে 38, 39 এবং 40 অ্যান্সারটা আমাদের বাকি অংশগুলোতে আছে। রিওয়ার্ডিং শব্দটার মানে হচ্ছে যে এটা পজিটিভ, এটা ভালো। প্রায়োরিটি শুড বি হায়ার অ্যাটেন, অ্যাটেন মানে হচ্ছে অর্জন করা। কোলাবোরেটিভ আউটডোর অ্যাক্টিভিটি মানে হচ্ছে একে অন্যের সাথে হেল্প করছে আর কি, হ্যাঁ এভাবে। সো এই অ্যান্সার গুলো সবগুলো আছে তার পরের অংশের দিকে, এইখান থেকে পরের অংশে, মানে দুটো প্যারাগ্রাফে। এই দুটো প্যারাগ্রাফ পড়লেই আপনারা দেখবেন যে এখানে সবগুলো অ্যান্সার আছে, এগুলো খুব কঠিন কোশ্চেন না। আপনারা নিজেদেরকে জিজ্ঞেস করবেন যে এটাকে হ্যাঁ বলা যাচ্ছে না বলা যাচ্ছে কিনা। যদি দেখেন হ্যাঁ বলা যাচ্ছে স্পষ্টভাবে তাহলে এটার অ্যান্সার ইয়েস। যদি দেখেন না, ইট ক্যান নট বি রিওয়ার্ডিং, দ্য প্রায়োরিটি শুড নট বি এনশিওর, টেকিং পার্ট ইন উইথ দ্য টিচার্স ক্যান নট ইমপ্রুভ স্টুডেন্টস আউটকাম। নো বলতে পারলে বা নট বলতে পারলে অ্যান্সার আসবে হচ্ছে ফলস। আর নো বা নট যদি আমরা বলতে না পারি তাহলে অ্যান্সার আসবে আমাদের নট গিভেন, মানে হ্যাঁ বা না দুটোই কোনটাই যদি বলতে না পারি অ্যান্সার নট গিভেন আসবে। আজ আমরা অনেকগুলো কোশ্চেন আসলে সলভ করলাম। আমরা আমাদের মাল্টিপল চয়েসের সবগুলো কভার করেছি, আমরা গ্যাপ ফিলিং এর সবগুলো কভার করেছি, এবং এখান থেকে আমরা দুটো প্রশ্ন কভার করেছি, তিনটা আমাদের স্টুডেন্টদের জন্য রেখে দিয়েছি। হোপফুলি এটা আপনাদের জন্য সমস্যা হবে না, আপনারা সম্ভবত এটাকে পারবেন।